তাই কোনটা ওই অঙ্কগুলো দেখতে হবে তাহলে দিয়ে মোটামুটি পড়া গেছে তো টাইম অঙ্ক তুলবি অঙ্ক করবি ব্যাস দেখে দেখে টোকার কি আছে খালি অঙ্কটা তুলবি নিজের খাতায় করবি আজকে শুরু করি প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে হাফ জন যেরকম নেই স্বাধীনটা মনে হয় ডুব দিয়ে দিল বলছি আজকে আর বৃষ্টি হচ্ছে কিছু করার নেই গিয়ে দেখবি না একটা 10 মিনিটের গল্প বানাবে পরের দিন আচ্ছা শুরু করি কতগুলো স্ট্রাকচার করবো মার্কেন্দ্র মোটামুটি ফার্স্ট স্টেপে ক্যালকুলেশন গুলো করেছি আমরা একটা ছোট বড় টেবিল বানিয়ে নিই তারপরে আবার ক্যালকুলেশন এখনো বহু কিছু আছে ফার্স্ট স্টেপ কোনো একটি বৃত্তাকার চাপের জন্য ভরকেন্দ্র নির্ণয় ভরকেন্দ্র নির্ণয় বৃত্তাকার চাপ মানে কি বেসিক্যালি পাশে লিখে রাখ ব্র্যাকেটে রিং ওয়ানলি মাঝে কোনো অংশ নেই শুধুমাত্র পরিধিটা আছে এরকম ধর একটা অংশ দিল তার জন্য মানে সবকিছু আমরা ক্যালকুলেশন করব না ক্যালকুলেশন সবকিছু করতে গেলে সময় পাবো না কিছু কিছু জায়গা আমরা কনসেপ্ট বুঝে না ছবি তো এঁকেই নাও তার মানে এইটা হচ্ছে বৃত্তচাপ সেটা কেন্দ্রে মোটামুটি কত কোণ করেছে আমি ধরেছি 2θ যদি এটা 2θ কোণ করে তার মানে তুই ভেবে দেখ একটা যদি নর্মাল রিং নিস তার ভর কেন্দ্র কোথায় থাকে তার ভর কেন্দ্র থাকে এখানে এবার তুই যখন এটাকে কেটে নিলি এরকম একটা অংশে তখন ভর কেন্দ্র অবশ্যই এখানে থাকবে না মিডিলে তাহলে অবভিয়াসলি এখান থেকে এইদিকে শিফট করবে কমন সেন্স তাহলে এই অংশটা খালি কেটেছে এই অংশটা খালি কেটেছে ভালো করে তাহলে ভর কেন্দ্র কি হবে এখান থেকে এদিকে শিফট করবে কতটা শিফট করবে কত দূরত্ব শিফট করবে এই ক্যালকুলেশন গুলো আমাকে দেবে তাহলে পরিষ্কার কথা আমি একটা বৃত্তচাপ নিয়েছি ধরলাম এখান থেকে কত দূরত্ব শিফট করেছে এক্স দূরত্ব শিফট করেছে ক্লিয়ার তাহলে এইরকম যদি কোশ্চেন থাকে এক্স ইকুয়াল টু সিম্পল আমরা স্ট্রাকচার মনে রাখবো আর সাইন থিটা বাই থিটা তার মানে এখানে যে কোণটা হবে তার অর্ধেক কোণ এখানে বসছে লজিক্যালি দেখে এই জন্য এখানে 2θ নিয়েছি যদি এখানে থিটা নিতাম এখানে θ/2 বসাতে হতো দেখতে আরো বেশি কঠিন লাগতো ব্যাপারটা তার মানে পরিষ্কার কথা এখানে ধর 60 ডিগ্রি যদি হয় তাহলে আমার এখানে ইকুয়েশন কি হবে আর সাইন 30/π/6 30 ডিগ্রি মানে কত π/6 মানে এইরকম একটা বৃত্তের যে কোনো কোণ দ্বারা যদি আমাকে দেয় যে ভর কেন্দ্র কতটা সরে যাবে বারবার বলছি সেটা ক্যালকুলেট করতে পারি আমরা এই স্ট্রাকচার থেকে এবার এখান থেকেই আমরা আগে এই ছবিটা আগে ফার্স্ট এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বোর্ডসে এই অর্ধবৃত্তাকার রিংটা সব থেকে বেশি আছে যে একটা অর্ধবৃত্তাকার রিং নিলে তার ভর কেন্দ্র কতটা সরে যাবে যখন পুরো রিং ছিল তখন এখানে ছিল যখন অর্ধবৃত্তাকার রিং নিবি কি হবে একটু উপরে চলে যাবে এই দূরত্বটা কত তার মানে এটাও আমার এক্স তাহলে আগে এই ছবিটা এঁকে ফেল কতটা সরে যাবে সেই স্ট্রাকচারটা লিখি তারপর ভর কেন্দ্র কতটা সরে যাবে কত দূরত্ব সরে যাচ্ছে কারণ যখন ও বৃত্ত ছিল তখন কেন্দ্রে ছিল এবার যখন আমি কেটে দিলাম তখন ভর কেন্দ্রটা শিফট করবে কত দূরত্ব শিফট করছে এটুকুই আমার কথা তাহলে আগের একটা বৃত্তচাপ এঁকে এই ছবিটা আগে এঁকে ফেল ছবিটা এঁকে এক্স ইকুয়াল টু খুব সহজে মনে রাখা যায় এক্স ইকুয়াল টু আর সাইন থিটা বাই থিটা
হ্যাঁ মানে রেডিয়ানে বসাবো। এবার এইটারই যদি অ্যাপ্লিকেশন এখানে বসাস ভ্যালু ভেবে দেখ এটা কত আসবে, এক্স ইকুয়াল টু আর, এই টোটাল কোনটা কত বল 180, তাহলে তার অর্ধেক কত হবে 90, তাহলে আর সাইন 90 ডিভাইডেড বাই, এটা কিন্তু রেডিয়ানে বলছে মানে 5/3 হয়ে গেল, তাহলে সেটা কত আসবে 2r/5। এরকম যে কোনো অ্যাঙ্গেলে আমাকে যদি ভ্যালু বের করতে দেয় আমি কিন্তু বের করতে পারি। জাস্ট এই এইটা যখন লিখবি এর পাশে এর অ্যাপ্লিকেশনটা করে রাখবি, এটাই ম্যাক্সিমাম এক্সামে আসে। যদি তার থেকে একটু ডেপথে কোশ্চেন দেয় ওই জন্য আমরা জেনারেল ফর্মটা করে রাখি, জেনারেলটা মনে রাখাই সুবিধা। অ্যাপ্লিকেশনটা পাশে করে রাখ, মনে থাকবে যে হ্যাঁ হ্যাঁ আর সাইন থিটা বাই ঋত্বিকা প্রতিদিন দেরি হয়, আজকে দেরি কেন ঘুমিয়ে গেছি, কত ঘন্টা ঘুমোস সারাদিনে, এক্সামের নাম্বার এত কম কেন, পরীক্ষা ভালো হয়নি নাকি? কেন কমপ্লিট হয়নি, এবারে পড়া হচ্ছে পরীক্ষা, অনেক সময় দিয়েছি, কবে এক্সাম দিয়েছি জানো 25 তারিখ, প্রচুর সময়। মানে এখনো 15 দিন সময় আছে। দেবলে নিয়ে কিছু বলা যাবে না, ভাবছিলাম দেবলে না ফাঁকি মারছে, অনেক নাম্বার পেয়ে গেছে অনেক। হ্যাঁ এবার দেখতে হবে অয়ন কত পায়, অয়নের তো পড়াশোনা শুরু হয়ে গেছে অলরেডি 1 তারিখ থেকে, হয়েছে এটা। এবার দেখ এই বৃত্তচাপটাই যদি এইরকম হয় যে এটা কি ছিল অ্যাকচুয়ালি রিং, এবার এটা তো ডিশও হতে পারে, ডিশ আর রিং এর মধ্যে পার্থক্য কি, ওটা 1D ছিল এটা 2D, ডিশও হতে পারে, তার মানে এর পরে নাম্বার 2 দিয়ে ছবিটা আর আঁকার দরকার নেই, লিখে রাখবি কি যদি প্লেট, বাংলা কি একদম প্লেট বা ডিশ, যদি বৃত্তাকার প্লেটের জন্য হয় তখন আমরা কিভাবে ক্যালকুলেট করবো, আগেরটা ছিল 1D এটা হচ্ছে 2D, মানে এরও একই রকম সিম্পল ফর্মেই মনে রাখবো, লিখে রাখি এক্স ইকুয়াল টু 2r sin θ, মানে যেগুলো ইজিলি মনে রাখা যায় ক্যালকুলেশনে যাচ্ছে, যেগুলো ক্যালকুলেট করার করবো 2r sin θ/3θ, তাহলে যদি প্লেট দিয়ে দেয় 2D তখন স্ট্রাকচার কি হবে 2r sin θ/3θ। এবার একই রকম এক্স এর ভ্যালু তুই ধর এরকম একটা বৃত্তাকার প্লেট বের করবি, তাহলে কি অর্ধবৃত্তাকার প্লেট একটা করে অ্যাপ্লিকেশন করে রাখবো, তাহলে এর জন্য ভ্যালুটা কত হবে এটা ফলো কর, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে 2r sin 90 ডিভাইডেড বাই 3 × π/2, নাকি অ্যাঙ্গেলটা সেম বসবে, এটা যদি 180 হয় এটা 90 হবে, তাহলে আলটিমেট কত আসছে দেখ 4r/3π। হ্যাঁ এইটা হ্যাঁ এক্স ইকালি যদি প্লেট হয় তখন এই এক্স এর ভ্যালুটাই মানে কত দূরত্ব সরে যাবে 2r sin θ/3θ, পুরো বৃত্তাকার হলে তো কেন্দ্রেই থাকবে তখন তো সরবে না, মানে তুই যদি একটা বৃত্তাকার প্লেট নিস সেখানে তো আমার সমস্যা নেই, তার কি হবে একদম কেন্দ্রে হবে। এবার যখনই তুই এটাকে কেটে দিচ্ছিস তখনই তো ভর কেন্দ্র শিফট করছে, এবার কতটা শিফট করছে আমি এই ক্যালকুলেশন গুলোতেও যাবো, কিন্তু আগে স্ট্রাকচারে মনে রেখে দিই তারপর ক্যালকুলেশনে যাবো, ক্যালকুলেশন করবো আমরা। ওকে, তাহলে এটাও কতটা সরে যাবে না সেই দূরত্বটাও কত না 2r sin θ/3θ, একদম ছোট করে একটা খাতা তৈরি করে রাখবি, স্ট্রাকচার গুলো রেডি করে রাখবি, ডিরেক্ট একদম কোশ্চেন পেয়ে যাবে। আমি শুধু এটারই জেনারেল ফর্ম দেখালাম, বাদ বাকিগুলো মানে যে 6টার মধ্যে ততটাই করাবো, ম্যাক্সিমাম মেন্স পর্যন্ত যা কোশ্চেন আছে তারপরে করাবো না। সেরকম না, ভর কেন্দ্র ওই শুধু কোথায় ভর পুরোটা থাকে এটা জানলেই হবে আপাতত, ফিজিক্স যে কোনো জায়গা থেকে বোঝা যায় যদি বোঝার চেষ্টা করিস। তাহলে দুটো জিনিস হলো মনে রাখবি, তাহলে একটা হলো কি রিং আর একটা হলো কি প্লেট 1D 2D। এবার নেক্সট দেখ
এবারে যা করবো অর্ধবৃত্তাকার করবো, ঠিক আছে? এটা এবার লেখ অর্ধ গোলাকার সেল, সেল মানে কি? অর্ধ গোলাকার ফাঁপা গোলক। ফাঁপা গোলক যদি অর্ধ গোলাকার হয় তার মানে ফাঁপা গোলকের অর্ধেক। অর্ধ গোলাকৃতি ফাঁপা গোলক, ফাঁপা গোলককে অ্যাকচুয়ালি সেল বলা হয়। ওকে, এইরকম যদি একটা ফাঁপা গোলক হয়, দেখ পুরোটা থাকলে কোনো সমস্যা ছিল না, কেন্দ্রেই থাকতো, এই একই জিনিস। সমস্যা তখন যখন আমি কেটে দেবো। এবার এইটাকে যখন কেটে দিবি অ্যাকচুয়ালি কি হবে বল, একই রকম ওপরে শিফট করবে। এটা আরো সহজে মনে রাখা যায়, ওই জন্য ক্যালকুলেশন হয়ে যাচ্ছি না। এখানে এক্স এর ভ্যালু লিখে রাখ r/2। ফাঁপা গোলক যদি হয় তার ব্যাসার্ধ কত, মানে কত দূরত্ব ভর কেন্দ্র শিফট করে যায়, r/2। যেখানে ছিল সেখান থেকে শিফট করবে। কোথায় ছিল না, ওর একদম কেন্দ্রে ছিল, যখনই কেটে দিলাম ও কত দূরত্ব চলে যাবে, r/2 দূরত্ব চলে যাবে। কেন যাবে, কারণ মাঝখানে ওর কোনো ভর নেই, পুরোটা প্রান্তে আছে। ওই জন্য এই হিসেবটা অনেক সোজা হয়ে গেছে। কিন্তু তুই যখন নিডেড গোলক নিবি তখন হিসেবটা এতটা সোজা হবে না, কারণ ওর সব জায়গাতে ভর বিন্যস্ত আছে। তাহলে এটাই যদি নিডেড গোলক লিখি, শুধু পয়েন্ট গুলো লিখে রাখ, এটা ফাঁপা গোলক হলো। এটাই যদি নিডেড গোলক লিখিস, কারণ তুই ছবি যখন আসবি কোনটা ফাঁপা কোনটা নিডেড তো বোঝা যাচ্ছে না, এটাকেই যদি নিডেড গোলক লিখিস পরের পয়েন্ট, তখন x ইকুয়াল টু 3r/8, ডিরেক্ট একদম এমসিকিউ আকারে আসবে। এর কোনো জেনারেল কেসে যাচ্ছি না, অত দেখতে হয় না কোশ্চেন, যেটুকু করাচ্ছি আপাতত বললাম মেন্স পর্যন্ত কোশ্চেন করতে পারি। নিডেড গোলকের ক্ষেত্রে অর্ধবৃত্তাকার কত হবে, 3r/8। আর দুটো জিনিস করাবো, তাহলে আপাতত হয়ে যাবে, তারপর আবার ক্যালকুলেশনে যাবে। সেটা হচ্ছে শঙ্কু। শঙ্কুরও কি হবে, নিডেড শঙ্কু হবে, ফাঁপা শঙ্কু হবে। আগে ফাঁপাই করে, মানে এগুলো ইজিলি মনে রাখা যায়, ওই জন্য কোনো জেনারেল কেসেও যাচ্ছি না। শঙ্কুর ক্ষেত্রে মনে রাখবি, দেখ ভর কেন্দ্র কতটা শিফট করবে, এরও নিশ্চয়ই স্ট্রাকচার এরকম নয়, যদি এই দিকে এরকম একটা অংশ থাকতো তাহলে মিডিলে হতো। যখন শঙ্কু তার মানে কি হবে, এর ভর কেন্দ্র এখান থেকে কিছুটা উপরে হবে, সেই দূরত্বটা কত, h/3। ফাঁপা শঙ্কু হলে h/3, আর নিরেট শঙ্কু হলে h/4, আরো ইজিলি মনে রাখা যায়। তাহলে ফাঁপা শঙ্কু লিখে রাখ h/3, এইচটা কি ওর উচ্চতা, ওর আবার দুটো উচ্চতা ছিল মনে করে, একটা তির্যক হয় একটা নর্মাল উচ্চতা হয়। তাহলে ফাঁপা শঙ্কু হলে h/3, নিরেট শঙ্কু হলে h/4। এই কটা মোটামুটি মনে রাখতে পারলে কাজ চলে যাবে। এই জিনিসটা খুব সহজে মনে রাখা যায়, মানে আমি যদি পুরোটা আবার রিক্যাপ করি তোদেরকে, তার মানে যখন আমি বৃত্তাকার রিং নিলাম ওর জেনারেল ফর্মুলা মনে রাখবো কত, r sin θ/θ। যখন প্লেট নিলাম তখন কত, 2r sin θ/3θ। যখন ফাঁপা গোলক নিলাম অর্ধবৃত্তাকার r/2। যখন অর্ধবৃত্তাকার নিরেট গোলক নিলাম তখন কত, 3r/8। শঙ্কু একটা h/3 একটা h/4, ঠিক আছে, নিরেট। এবার যেগুলো ক্যালকুলেট করতে হবে মেনলি কোশ্চেন আসে, মানে যেগুলোকে ভর কেন্দ্রের কঠিন কোশ্চেন টোশ্চেন বলে, দেখা যাক সেগুলো দেখতে হবে। আর এর পরের ক্যালকুলেশন যখন করবো তখন এগুলো বুঝতে পারবে কি করে, ক্যালকুলেশনে যাচ্ছে। আগে যেগুলো ডিরেক্ট কোশ্চেন আসে স্ট্রাকচার দিয়ে দিলাম, আর যেগুলো তুই ডিরেক্ট বের করতে পারবি না সেগুলো ক্যালকুলেশনে যাবে, মানে এগুলো সেইভাবে তুই ক্যালকুলেশন করতে পারবি। ওকে, দেখা যাচ্ছে। তার মানে এবারে প্রবলেম নাম্বার 1, স্যার আমি একটা বর্গক্ষেত্র নিলাম। সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহু 2 মিটার করে। তাহলে এর ভর কেন্দ্র কোথায় আছে, একদম এর কেন্দ্রে। এবার দেখ এইটাকে আমি কিভাবে কাটবো, এই অংশটা কেটে বাদ দেবো, আমি দেখাচ্ছি এখানে। এই অংশটা কেটে বাদ দিয়ে দেবো, মানে 1/4 অংশ, তার মানে কেটে বাদ দিলে জিনিসটা কেমন দাঁড়াবে, এটা ইকুয়াল টু এই একটা অংশ হবে, আর যেটা কেটে বাদ দিয়েছি সেটা থাকবে।
এরকম দুটো পার্টে ভাগ হয়ে গেল। তাহলে আমার কোশ্চেন কি হবে, আগেই ছবিটা এঁকে ফেল যে আমি একটা 2 মিটার দৈর্ঘ্যের, কোশ্চেনের ছবিতেই করে রাখ, তাহলেই বোঝা যাবে। 2 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র নিয়েছে, সেই বর্গক্ষেত্রের 1/4 অংশ কেটে বাদ দিয়ে দিই। পয়েন্ট গুলোর নাম দিয়ে দিলাম এ বি সি ডি ও। বুঝছেন? এবার কোশ্চেন কি, কোশ্চেনটা গেলে ফার্স্ট কোশ্চেন, ভরকেন্দ্রটি মানে কেটে নেওয়ার পরে অ্যাকচুয়ালি কার ভরকেন্দ্র নিয়ে কথা হবে, এই অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট অংশের ভরকেন্দ্রটি, কোশ্চেন নাম্বার 1, অবশিষ্ট অংশের ভরকেন্দ্রটি কোন দিকে স্থানান্তরিত হবে, কোন দিকে স্থানান্তরিত হবে, ফার্স্ট কোশ্চেন। এটা তো অন্তত দেখে বলা যায় কোন দিকে স্থানান্তরিত হবে। ওবি বরাবর। বেসিক্যালি কি কোন দিকে স্থানান্তরিত হবে ভেবে দেখ, এটা যদি কেটে বাদ দিয়ে দিস অবভিয়াসলি ও এই দিকে যাবে। তাহলে ফার্স্ট উত্তর ওবি বরাবর হয়ে গেল। এবার কোন দিকে হবে এটাই তো শুধু কোশ্চেন করতে পারে না ফিজিক্সে। নেক্সট কোশ্চেন কি করবে, কত দূরত্ব স্থানান্তরিত হবে। তার মানে ছিল এখানে, ধর এটাকে আমি নিলাম কত, 0 0। ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে কোথায় দাঁড়িয়ে হিসেব করবো সেটা আমার ব্যাপার। আমি এটাকেও নির্দেশ তন্ত্র ধরতে পারি, এটাকেও নির্দেশ তন্ত্র ধরতে পারি। আমি দুটো জায়গা থেকেই দেখাবো, এক একটা করে দেখা যাক। তাহলে আমি এখানটা নিলাম কত, 0 0। তাহলে কত দূরত্ব স্থানান্তরিত হবে, তার মানে ধর ভর কেন্দ্রটা অ্যাকচুয়ালি এখানে এসে দাঁড়ালো, তাহলে এই দূরত্বটা আমাকে বের করতে হবে। অবভিয়াসলি ধরলাম এক্স, এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে, কত দূরত্ব স্থানান্তরিত হবে। সেকেন্ড কোশ্চেন। আর থার্ড কোশ্চেনটাও লিখে রাখ, তারপরে পরপর ক্যালকুলেশন করবো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে নতুন ভর কেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো, নতুন ভর কেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো। আর কত দূরত্ব যাচ্ছে সেটা আলাদা জিনিস, আর যে বিন্দুটা আসছে তার স্থানাঙ্ক কত হবে সেটা কিন্তু আলাদা জিনিস। নতুন ভর কেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথম কথা হচ্ছে ফিজিক্সটা কিভাবে করছিস তার উপর ডিপেন্ড করে সোজা না কঠিন। সবসময় বলেছি 2D কে 1D তে নিয়ে যাওয়াটাই সব থেকে সোজা। তুই ভেবে দেখ, এই যে দুটো পার্ট ভাগ করেছি, এই টোটালটার ভর যদি এম হয় তাহলে এটার ভর কত হবে, m/4। খুব সিম্পল, 1/4 অংশ। এইটার ভর কত হবে, m/4, হ্যাঁ কিনা। এবার পুরোটাতে তো ভর বিন্যস্ত আছে, আমি কি করব, আমি দেখবো শুধুমাত্র ওর ভর কেন্দ্রগুলো কোথায় কোথায়। তাহলে এই যে অংশটা কেটেছি এর ভর কেন্দ্র কোথায় আছে বল, এখানে। কেটে বাদ দিয়ে দিয়েছি যে এর তো মিডলে ভ্যালু। আচ্ছা, প্রাথমিক অবস্থায় কোথায় ভর কেন্দ্র ছিল, এই বিন্দুটায়। আর কেটে নেওয়ার পর কোথায় ভর কেন্দ্র হয়েছে, এই বিন্দুতে, একই না। তাহলে 3টে বিন্দু আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রত্যেকটা বিন্দুতে যদি তুই হিসেব করিস এখানে কত ভর ছিল বল, এম। কেটে নেওয়ার পর এখানে কত ভর এসছে, m/4। বাকি ভরটা কোথায় আছে, এখানে। একদম ফার্স্ট প্রবলেম ভেবে দেখ, ভর কেন্দ্রে যেটা করিয়েছিলাম 5 কেজি আর 6 কেজি দিয়ে যে কোশ্চেনটা বুঝিয়েছিলাম। দেখ আমি একটা প্লেট থেকে কিন্তু ওই একটা রেখাতেই পুরো ব্যাপারটাকে নিয়ে চলে এলাম। দেখ কিভাবে ক্যালকুলেট করবো সেগুলো অবশ্যই শিখতে হবে। তাহলে এইখানটা কত আমার, 0 0। এইদিকে কত আছে, m/4। এইদিকে আছে 3m/4। কোনটা ক্যালকুলেট করবো, এইটা। তাহলে এই দূরত্বটা কত আমার, এখান থেকে আমি বের করতে পারি। ভেবে দেখ, এইটা যদি 2 মিটার হয় তাহলে এই হাফটা কত বল, 1 মিটার। তাহলে অ্যাকচুয়ালি 1 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমি কেটে নিয়েছি, মনে করছি। তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত, √2a হয়। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কত, √2 মিটার, হ্যাঁ কিনা। এর ভয়াঙ্ক 1, টোটাল কর্ণের দৈর্ঘ্য √2 মিটার। আর এই যে দূরত্বটা মানে এই যে বিন্দুটাকে তুই কানেক্ট করছিস এই দূরত্বটা কত হবে, কর্ণের হাফ, একই নম্বর। তাহলে কত আসবে, √2/2, √2/2
মানে কত আসছে 1/√2। তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে 1/√2। এটা আগে বোঝা গেল কিনা, যেখানে বুঝতে পারবি না জিজ্ঞেস কর, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে কোশ্চেন। যেভাবে ক্যালকুলেট করছি মানে প্রপার জিওমেট্রি যদি ফলো করিস কোশ্চেন গুলো খুব ইজি। তাহলে আমি পরিষ্কার কথা, এটা 1/√2, এটা এক্স লিখলাম, এরপর আর কিছু আছে? তুই এখানে দাঁড়িয়ে ব্যালেন্স করে দে, তুই এখানেই দাঁড়িয়েছিস। তাহলে কি হবে আগের দিনের মতো, m/4 ইন্টু 1/√2 ইকুয়াল টু f/4 ইন্টু এক্স হয়ে গেল। তার মানে পুরো কাজটা জিওমেট্রিতে আছে, ক্যালকুলেশন কিন্তু এক লাইনে। জিওমেট্রিটা আগে ভেঙে নিতে হবে, দেখ এটা বোঝা গেছে কিনা। বুঝতে পারিস নি এরকম কেউ আছিস? এটা মৌলিক বুঝতে পেরেছিস? বুঝতে পারিস নি? কি বুঝতে পারিস নি বল? কি বুঝতে পারিস নি? এটা তো জাস্ট ম্যাথমেটিক্স বললাম, ফিজিক্স তো কিছু নেই এর মধ্যে। কি বুঝতে পারিস নি বল? আর কোন জায়গাটা বুঝতে পারলি না? 1/√2 কি করে আসছে? তুই যে এই অংশটা কাটলি, এর কর্ণের দৈর্ঘ্য কি ছিল? ফর্মুলা √2a। এখানে বাহুর দৈর্ঘ্য কত? 1। তাহলে টোটাল কর্ণটা কত? √2। তার অর্ধেক নিচ্ছে, ভালো করে দেখ। তাহলে কত? √2/2 করলে কত? 1/√2। বুঝতে না পারলে বলতে হবে তো, নাহলে কি করে হবে? শিল্পা বুঝতে পারছি না, তাই তো? যা বুঝতে পারবি এটা বল, নাহলে তো খুব মুশকিল। আর কেউ এরকম আছিস বুঝতে পারিস নি? হ্যাঁ, কোনটা এইটা? হ্যাঁ, এটা তো লিখেই ছিলাম আমি যখন এখান থেকে ব্যালেন্স করবো, m1r1 সমান m2r2, এইটুকু অন্তত জেনে রাখ আজকে। একদম তো না দেখে চলে এসছিস। এটা কি করে আসে সেটা ফার্স্ট ক্লাসে দেখিয়েছি আমি। m1r1 সমান m2r2, সেটাই আমি বসিয়েছি। ওকে, কোথাও আমি ফর্মুলা শেখাই না, ফর্মুলা গুলোকে ভেঙে দেখাই, ক্লাসটা দেখতে হবে। ওকে, এক্স এর ভ্যালু কত এসছে? 1/3√2, তাই তো? দেখ, সবার এসছে ভ্যালু। বুঝতে পারিস নি এরকম নয়, জিজ্ঞেস করবি। কারণ এগুলো যদি না জিজ্ঞেস করে চলে যাস আর সঙ্গে সঙ্গে যদি না পড়িস, তাহলে জীবনে উন্নতিকেও টেকাতে পারবে না। শুভেন্দু, বুঝেছিস তো? এবার দেখ, এত ফিজিক্স জেনে কি হবে? এই ধর যারা ফার্স্ট ক্লাস করিসনি, ফিজিক্স জানার তো দরকার ছিল না। ফিজিক্স না জেনেও সবকিছু পারবে। বেসিক্যালি দেখ, আমি যদি জিওমেট্রি জানি, নর্মাল ম্যাথমেটিক্স জানি, দেখ এটা 0 0, এই জায়গার কোঅর্ডিনেট কত হবে বল আমাকে। আমি এখান থেকে কত গেলাম, এই দূরত্ব গেলাম, এটা কত? হাফ। একের অর্ধেক গেছি, তাহলে কত? হাফ। তারপরে ওয়াই বরাবর কত উঠেছি বল? হাফ। তাহলে এই বিন্দুর কোঅর্ডিনেট কত হবে? এটা বুঝতে পারলাম তো। এটা যদি 0 0 হয় তাহলে এটা হাফ হাফ। পিথাগোরাস বসিয়ে দে না, হয়ে যাচ্ছে। এই যে 1/√2, 1/√2 বের করতে গিয়ে কত কিছু দেখো ভাবতে হলো। তাহলে এইটা √2, এটাও √2। তাহলে তার পিথাগোরাস বসালে এটা কত হবে? √2 ইন্টু হাফ। একই জিনিসই তো আসছে। মানে আমি যদি এত বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য এইসব ভুলেও যাই, বেসিক্যালি মনে রাখবো স্থানাঙ্ক গুলো কত কত। এটা 0 0 হলে এটা হাফ হাফ। তাহলে এই বরাবর মানে অ্যাকচুয়ালি কি, ভূমি কত আছে? হাফ। লম্ব কত আছে? হাফ। তাহলে অতিভুজ কত? না, √1/2 প্লাস হাফ স্কোয়ার। সেই তো একই ভ্যালু আছে। হ্যাঁ, একই জিনিস। তারপরে তো আমার এই জায়গাতে বসিয়ে দিই। আমার হিসেব যে কোনো দিক থেকে কিন্তু বেরিয়ে যাবে। এবার তাহলে আমার রেজাল্ট বেরোলো কত না, এইটা লেখা থাক। 3 নম্বর কোশ্চেন কি আছে? দেখ, একটা আমি বুঝিয়ে দিচ্ছি, পরের গুলো কিন্তু নিজেদেরই করতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে? নতুন ভর কেন্দ্রে স্থানাঙ্ক কত হবে, তাই তো? আমার ফর্মুলা টর্মুলা ভালো আছে, আগে ফর্মুলা লিখি, তারপরে দেখবি এটা ফর্মুলা না এটা জানা জিনিস। ধর এক্স সি এম ইকুয়াল টু, আগে লেখ ক্যাপিটাল এম ইন্টু এক্স মাইনাস স্মল এম ইন্টু x1 divided by m minus n. YCM capital M into Y minus M into Y1 divided by M minus. আগের দিনের জিনিসটাই লিখেছি, এখানে কি করেছি, পুরোটা থেকে তো বাদ দিয়েছি। কতটা বাদ দিয়েছি? মানে এই ক্যাপিটাল এমটা কি? এই ক্যাপিটাল এমটা হচ্ছে মোট ভর, এর পাশাপাশি লিখে রাখি। এই স্মল এমটা কি?
স্মল এমটা হচ্ছে কেটে নেওয়া অংশের ভর, তাহলে যে বর্গক্ষেত্র আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তার ভর, হ্যাঁ সেটাকে স্মল এম বলছি, মানে ওটাকে তো বাদ দিয়ে তবে ক্যালকুলেট করতে হবে, তাহলে সেটা হচ্ছে স্মল এম। আচ্ছা এক্সটা কি? অ্যাকচুয়ালি এক্সটা হচ্ছে এই কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স ওয়াই, কেন্দ্রে যেটা ছিল মানে 0 0, আর যে অংশটা কেটে বাদ দিয়েছি আমার কাছে দুটো কোঅর্ডিনেট জানা আছে, এই কোঅর্ডিনেট তো জানি না আমি, এই কোঅর্ডিনেটটা কত, x1 y1, যেটাকে কেটে বাদ দিয়েছি ওগুলোকে 1 দিয়ে লিখেছি। তার মানে আমি যদি স্থানাঙ্ক গুলো লিখে ফেলতে পারি তাহলে সহজে কিন্তু স্থানাঙ্ক বেরিয়ে যাবে। তার মানে প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটা এক্স ওয়াই, যে অংশটা কেটে বাদ দিয়েছি সেটা কত x1 y1, আর যেটা আমি ক্যালকুলেট করবো সেটা কত xcm ycm, এই তো তিনটে স্থানাঙ্ক। তাহলে পরিষ্কার কথা দেখ লিখেছি কি, মানে এই স্ট্রাকচারটাও কিন্তু নতুন কিছু নয়, এটা ক্যালকুলেশন বুঝতেই পারবি আগের দিনের মতনই। মোট ভর কত থাকছে অবশিষ্ট অংশের m মাইনাস এম, তাহলে m মাইনাস এম ইন্টু xcm সমান কত, এই দুটো একটা থেকে আরেকটা বিয়োগ হচ্ছে, তাহলে m1r1 মাইনাস m2r2 বিয়োগ হচ্ছে এখানে। তাহলে মোট ভর কত ছিল m, সেটা স্থানাঙ্ক কত ছিল ভর কেন্দ্রের x, মাইনাস অফ যে অংশটা বাদ দিচ্ছি তার ভর কত স্মল এম, তার x স্থানাঙ্ক কত x1, ওই জন্য লেখা হচ্ছে কি mx মাইনাস স্মল এম x1 ডিভাইডেড বাই m মাইনাস এম। ফর্মুলা কিছু নয়, মানে বেসিক এই হিসেবটা যদি বুঝে যাস তাহলে এটা কি করে এসছে সেটাও বুঝে যাবে। ওকে, এবার দেখ এই স্ট্রাকচারে যদি ভ্যালু বসাই ডিরেক্ট স্থানাঙ্ক বেরিয়ে চলে আসবে। আগে ক্যালকুলেশন দেখি ফর্মুলা থেকে, তারপর আমরা শর্টকাটে কি করে আসে দেখব। তাহলে ভ্যালু বসিয়ে বল, প্রথম একটা কত হবে m ইন্টু 0, হ্যাঁ কিনা, এটা আমি কত ধরেছি 0 0, m ইন্টু 0 মাইনাস কত হবে m/4 ইন্টু এই x1 টা কত, বেসিক্যালি আমার x1 মানে কোনটা বল, এইটা, সেটা কত হাফ ডিভাইডেড বাই কত হবে m মাইনাস m/4, এই তো x দেখ হয়ে গেল। তাহলে যে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করবো সেটা কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে, মানে এইটার সাপেক্ষে কত, অবভিয়াসলি মাইনাসে আসবে, কারণ এটা যদি 0 হয় এদিকে গেলে কি হবে মাইনাসে হবে। দেখ সেটা কত আসছে -1/6 হবে, ক্যালকুলেট কর। তাই তো -1/6, মাইনাস কেন আসছে, কারণ এটা যদি আমি 0 ধরি বাম দিকে গেলে মাইনাসই হবে। ওকে, ওয়াইটাও বের কর, ওয়াই তো সেম ভ্যালু হয়, এটাও কত হবে -1/6, তাহলে এইটা স্থানাঙ্ক অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে -1/6 -1, হানিয়া বুঝেছিস না বুঝিস নি, হ্যাঁ ক্লাস দেখে আসলে বুঝে গেলি আধ ঘন্টা, আর ভাব তোর কত বুদ্ধি, যদি ঠিক করে পড়াশোনা করিস কি হবে। তো বোঝা গেছে না যাই, বোঝা গেছে তো? এবার ফর্মুলা টর্মুলা গুলি মার, এমনি পারা যায় কিনা। আগেই বলেছি অত ফর্মুলা চক্করে পড়বি না, ফর্মুলা আগে শেখালাম। এবার যদি মিনিমাম আমার উপস্থিত বুদ্ধি থাকে না তাহলেই হয়ে যেত। এদিকের হিসেবটা যেমন করেছি এদিকের হিসেবটা দেখ, এই দূরত্বটা বের করে নিয়েছিলি তো, এটাই তো অতিভুজ, তাহলে এরও তো এক্স আর ওয়াই কোঅর্ডিনেট সেম হবে। তাহলে আমি এটা লিখতে কি ক্ষতি ছিল, √2 ইন্টু এক্স 1/3 স্থানাঙ্ক তো বেরিয়ে চলে আসবে, একই না পরের চেষ্টা। এইদিকে এই ত্রিভুজটা কনসিডার করবি, এটাকেই তো তুই কি বলছিস এক্সিএম, এটাকেই কি বলছিস ওয়াইসিএম, মানে এক্স বরাবর কতটা ওয়াই বরাবর কতটা, এই তো ব্যাপার। হ্যাঁ এটা উপরে হতো, বেসিক্যালি এইটা হতো, তাহলে এইটা কত এক্সিএম, এটা কত ওয়াইসিএম। এবার আমার কথা হচ্ছে এই দুটো ভ্যালু তো সেম, তার মানে এটাও পিথাগোরাসের মতো ভাবি না, এটাও এক্স এটাও এক্স, তাহলে অতিভুজ কত হবে √2x, তাহলে √2x সমান সেকেন্ড অ্যান্সারটা তো বের করে রেখেছিস কত
এত পরিশ্রম করার কি দরকার ছিল? তার মানে যদি আমি বুঝে যাই তাহলে 10 সেকেন্ডই লাগবে সলভ করতে, যদি না বুঝি প্রচন্ড চাপ। ফর্মুলা থেকে তো হয়েই যাবে, কিন্তু ফর্মুলা ছাড়াও হবে যদি এই ছবিটা পরিষ্কার হয় তোর কাছে। মাইনাসটা তো হচ্ছে জিরোর উল্টো দিকে হচ্ছে। হ্যাঁ, সেটা কি মানে এই জিরোর এদিকে যাচ্ছে মানে কি মাইনাস এমনি হবে, সেই তুই এখানে মাইনাস বসাচ্ছি, মাইনাস এখানে নিয়ে নিতি কি আছে, জিরোর বাম দিকে বলে মাইনাস আসছে। আমার ভ্যালুটা বের করতে কি করেছিল, এই লাইনটা লিখলেই তো এক্স বেরিয়ে যায়। আগে দুটো রিলেট করতে পারছিস কিনা দেখ। তার মানে সেকেন্ড লাইনটাতে আমি অতিভুজ বের করেছি, আর লাইনটাতে আমি লম্বা আর ভূমি বের করেছি, একটা ত্রিভুজ, আর কিছুই নয়। যদি এখানে কাটতি এইটা, বাম দিকের মানে কোনটা, এইখানটায়, হ্যাঁ তখন ভর কেন্দ্র এদিকে শিফট হতো, জিনিসটা তো একই হতো। আমি তোকে দেখ চার কোণে কাটলে একই হবে, মাঝখানে কেটে দেখাচ্ছি কি হবে, জিনিস তো খুলে গেল। চার কোণে যেদিকেই কাট হিসেবটা একই হবে, একই না। তার মানে আমি যদি মানে সামান্য ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থাকলে দেখে দেখে উত্তর হয়, আর যদি ভুলে যাই আমার কাছে তো ফর্মুলা আছেই, সে উত্তর বের করে আনবো। কে বুঝতে পারিস নি পর দেবো, না বুঝেছিস না বুঝিস আয় কোনটা, অঙ্ক তো করবি না, তাহলে নাকি অঙ্ক করে ফাটিয়ে দিচ্ছি। এইটা স্থানাঙ্ক কত হচ্ছে বল, একের ছয় একের ছয়, মাইনাসটা বাদ দে। তাহলে একের ছয় মানে কি, এই যে ত্রিভুজটা আমি নিচ্ছি, এই জায়গাটা মুছে দেওয়া, দুটো ত্রিভুজ হয়ে গেছে। এই যে ত্রিভুজটা আমি নিচ্ছি ভালো করে দেখ, এই ত্রিভুজটার একের ছয় মানে কি, এই ভ্যালুটা একের ছয়, একের ছয়, তাই তো। তার মানে আমি এটা জানতাম না, এটাকে এক্স ধরেছি, এটাও এক্স এটাও এক্স। আর অতিভুজটা তো তুই সেকেন্ড লাইনে বের করে রেখেছিস কত দূরত্ব যাবে। তার মানে কি, মানে এইটা যদি না বুঝিস, রুট এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1/, ওইটা তুই বুঝতে এতক্ষণে বুঝতে পারছিস তো সমস্যাটা কোথায়। এবার এইটা কত, তাহলে √2 × x না, দুটো ভ্যালু তো সেম। তার মানে ওই এক্সটাই কি স্থানাঙ্ক গুলো তো, তাহলে আমার এই mx - mx1 কি দরকার ছিল। তাহলে ফিজিক্স বুঝে গেলে তো এমনি হয়ে যায়, ফর্মুলার চক্করে কেন পড়বি। ফিজিক্স বুঝলে সোজাই, না বুঝলেই যত কঠিন, এটা হচ্ছে ব্যাপার। সবাই বোঝা গেছে তো, কে বুঝতে পারিস নি বল, মানালি বুঝেছিস, কারণ এর পরের গুলো কিন্তু ক্যালকুলেট করতে দেবো। মৌলিক কি খবর, বুঝেছিস না বুঝিস নি, শিল্পা তো বুঝেছে নাকি। এর পরেরটা তাহলে কে আগে উত্তর দেয় সেটাই দেখা যাবে। হয়েছে, এটা ক্লিয়ার সবাই। এরপরে খালি ছবি আঁকবো, তাহলে উত্তর দিবি। একটা কোশ্চেন যদি ভালো করে বুঝে যাস তাহলে আর কোনো সমস্যা থাকে না। নেক্সট আমি আবার একটা বর্গক্ষেত্রেই যাচ্ছি, কনফিডেন্স পাবো। আগেই তো বললাম চার কর্নারে কাটলে জিনিসটা একই হবে, এবার মাঝখানে কোথাও একটা কেটে দেবো, দিলেই তো হলো। তার পরীক্ষায় যাই আসবে পারবি। দেখ এইটা যে আছে, এবার আমি কেমন নিচ্ছি, কোন জায়গাটা কাটছি ভালো করে দেখ, এই জায়গা থেকে কেটে বের করে দিচ্ছি। এরকম একটা অংশ কেটে দিচ্ছি। এবার বলা হচ্ছে কি, না এই এই বাহুর দৈর্ঘ্যটা ধর বলেছি আমি অ্যাপ্রক্সিমেট 2a নিলাম। এই জায়গাগুলো কথা বলা হয়েছে, এটা হচ্ছে a/2, এটা হচ্ছে a/2। দরকার নেই ভাই। এইটা যেমন ছিল আমার ও বিন্দু, এই অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিস। এইটাকে করে নে, তারপরে আগের ছবিটা আবার ব্যাক করবো, আগের ছবির একটা ক্যালকুলেশন করাবো, আগে এটা ঠিক কিনা দেখি, তবে তো ওই ক্যালকুলেশন।
তারা কোন দিকে শিফট হবে সেটা কোশ্চেন করে লাভ নেই, কোন দিকে শিফট হবে বল। অবশ্যই এই দিকে। ফার্স্ট উত্তর হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন কর, কত দূরত্ব শিফট হবে এটা আগে ক্যালকুলেট কর, কত দূরত্ব সরে যাবে। এমনিও সিলেবাস শেষের দিকে, আর হয়তো ম্যাক্সিমাম 4টে ক্লাস, 4টে ক্লাস, সিলেবাস শেষ। তারপর আবার প্রথম থেকে প্র্যাকটিস করতে হবে। মানে এই চ্যাপ্টারটা প্র্যাকটিস লাগবে না, এটা শেষকালে হচ্ছে তো, এটা মনে থেকে যাবে। মোটামুটি ওই একটু দেরি করে ওই জন্য পরীক্ষা নিলাম, ভেক্টরটা একবার রিভাইজ হয়ে গেল, এই সামনে পরীক্ষা যেত। একক মাত্রা খুব একটা ভুলবি না। রিভাইজ যেটা লাগবে সেটা হচ্ছে একমাত্রিক লাগবে রিভাইজ, আর এর পরের পরীক্ষা যেটা নেবো সেটাই প্রথম রিভাইজে চলে যাবো। ওটা একসঙ্গেই পরীক্ষা নেবো, নিউটন ঘর্ষণ বৃত্তীয় গতি। কি শুভজিৎ, কি বোঝাচ্ছে? এবার অ্যান্সার হবে কি করে আসছে ভাই? তোকে আমি কি বলেছি আগে, তুই প্রত্যেকটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের কর। এটা কত নেবো বল? 0 0। এটা কত? 0 0। যে অংশটা কেটে বের করেছিস ভালো করে দেখ, এটা যদি এ হয় এটাও কত হবে বল? A/6 হবে একদম। তাহলে এই স্থানাঙ্কটা কত হবে? এটা তো হাফ পর্যন্ত আসছে, তাহলে এটা স্থানাঙ্ক কত হবে বল? A/2 0, একই না? বাকি গল্প তো আগের মতো। এইখানে হবে আরেকটা ভর কেন্দ্র, যেটা তুই বের করবি কত দূরত্ব সরছে। তাহলে আমাকে বল এখানে কত ভর ছিল, এখানে কত ভর ছিল জেনে তো লাভ নেই। এইটার ভর কত হবে? এটাও কিন্তু 1/4 অংশই কেটেছি, ভালো করে দেখ। একটা বৃত্তের 1/4 অংশই কেটেছি, তার মানে এইদিকে কত হবে বল? M/4। তার স্থানাঙ্ক কত? A/2 ইকুয়াল টু, ওদিকে বাকিটা কত থাকবে? Tm/4, তার স্থানাঙ্ক x। এইটুকু তো ম্যাথ। এইটুকুই তো অঙ্ক আবার হ্যাঁ, সমস্যাটা কোথায়? পয়েন্ট দেখতে হচ্ছে আগের দিন ক্লাস না দেখে এসে করে যাচ্ছে, ঠিক আছে? আর দেখ, ওই যে পড়াশোনা করে মন দিয়ে চাঁদে ফাঁদে চলে যাবে, ওই ভয়েও পড়ে না। তা হয়ে যাবে। এই তো শুভজিৎকে বললাম, মানে এইটুকু তোকে ভরসা দিচ্ছি, 4টে সেমিস্টারের সব থেকে কঠিন পার্ট হয়ে গেল ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে গিয়ে মনে হবে ফিজিক্স 50% ইজি। বাকি সব সেমিস্টারই হচ্ছে এর থেকে সোজা। তো এটাই যদি ঠিকঠাক সোজা লাগে তাহলে সব ফিজিক্সটা অত সোজা। খালি খালি লোকজন ভুল বোঝাতে আর তুই বুঝবো না। তাহলে এক্সিক্যালি কত এসছে? এবার এবার স্থানাঙ্ক বের কর, এক্সিএম ওয়াইসিএম কত হবে? এই চ্যাপ্টারে সবকিছু এরকম কাটাকুটি চলবে।
মানে তুই যদি বোকার মতো ক্যালকুলেশন করিস ঠিক হয়ে যাবে। মানে এটা আবার ক্যালকুলেট কেউ করে এক সপ্তাহ বরাবরই তো গেছে। আমাকে আগে বলে এটা ক্যালকুলেশন যে করতে গেছিস ওটা একই আসবে, ক্যালকুলেট করে না একবার তাই। এটা কে ক্যালকুলেট করে? ওটা কোনাকরি গেছিল বলে তাও ক্যালকুলেট করেছিলাম। এটা কে ক্যালকুলেট করে? এক সপ্তাহ বরাবরই কত গেছে a/6, এটা স্থানাঙ্ক কত হবে? -a/6 আর y বরাবর তো চেঞ্জ হয়নি, 0। কে ক্যালকুলেট করে? তাই না? হয়ে গেছে তো। এবার যাই আগের কোশ্চেনটাতে, যে ছবিটা এঁকেছিলাম। দেখ আমি তোদের ক্যালকুলেশন করে দিয়েছি, ছবিটা একবার এঁকে নেবে। আমি ক্যালকুলেশন করে দিয়েছি এইটাকে 0 0 ধরেছি, তাই তো? এইটাকে 0 0 ধরবি, দিয়ে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করবি। এই বিন্দুটাকে আরেকবার ছবি এঁকে নে। শুধু পুরোটা আঁকার দরকার নেই, তুই শুধু এইটা এঁকে এই অংশটা কাটছিস এবং কাটছিস। মানে স্থানাঙ্ক যে কোনো জায়গা থেকে বলতে পারে। আগেরটা ছিল যে কেন্দ্রবিন্দু থেকে কতটা সরে যাচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, আর এবারে যদি তোকে বলে যে কৌণিক বিন্দু থেকে কত স্থানাঙ্ক, বলতে পারে এই পি বিন্দু থেকে। এখান থেকে হিসেব করবো, মানে এই এই যে এই মাঝের বিন্দুটাকে দুদিক থেকেই বলা যায় তো। যেমন আমি তোকে এটা দেখালাম, কোশ্চেন তো এটাও আসতে পারে। তার মানে কি আমি দুটো না ক্যালকুলেট করে এটাকে স্যার খালি এটা করালো এটাই মনে রাখলাম, পরীক্ষা এটা এলে তখন দেখবি পরীক্ষা হলে নতুন কিছু আসে না মাথায়, আগে ক্যালকুলেট করে নিতে হবে। তাই হবে না, কি করে 1/6 আসছে? মানে আমি যদি আবার ছবিটা এটা ছোট করে এঁকে নিতে চাই, এই তো মুশকিল। ফিজিক্স এর সবই ঠিক আছে, ফিজিক্স এর টিচার থাকতে কোশ্চেন ঘোরাতে খুব ভালোবাসে, মুশকিল তো ওখানেই পড়ে যাবে। তাহলে এই একটা সাবজেক্ট যেখানে তোকে পরীক্ষা করে নেওয়া যায়, তুই বুঝে পড়িস কিনা। বায়োলজিতে আদৌ পরীক্ষা করতে পারবে না, বুঝে পড়িস কিনা। ওকে, তাহলে এই বিন্দু থেকে যখন হিসেব করছি আমি বলছি এইটা 0 0, তাহলে আমাকে বল বাকি স্থানাঙ্ক গুলো কত কত হবে? আমার তো তিনটে বিন্দু নিয়ে কথা। এইটা স্থানাঙ্ক বের করবো, এইটা স্থানাঙ্ক কত হবে যদি এটা 0 0 হয়? এর স্থানাঙ্ক ভালো করে দেখ, 1 1 হবে। একই না? এটা যদি 0 হয় এখান থেকে 1 এলি 1 গেল, তবে তো এটা পাবে। আর এই স্থানাঙ্কটা কত হবে? আগেটা যেমন হাফ হাফ হচ্ছিল, এটা কত হবে? 3/2 3/2। এইটা তো বুঝতে হবে, কোঅর্ডিনেট গুলো লিখে নিতে পারলেই বাকিটা হয়ে যাবে। এবার তোর হাতে তো আছে স্ট্রাকচার, এক্সিএম সমান কি বলছি, ফর্মুলাই যাই তারপরে শর্টকাট শিখবো। তাহলে এম ইন্টু প্রথম স্থানাঙ্ক, তাহলে যেটা 0 হচ্ছিল এখানে 1 হবে, বুঝে যায়। ওটাকেই তো মানে 0 বসিয়ে দিয়েছিস, মাইনাস এটা কত বল, m/4 ইন্টু কত হবে, 3/2 ডিভাইডেড বাই m মাইনাস m/4 মানে 3m/4 হবে। এবার দেখ কত, ওয়াইটাও একই রকম আসবে, আমি শুধু এক্সট্রা করে রাখলাম। ওয়াই সেম সেম হবে, এবং এটা দেখ এটা 5/6 আসবে, তাই আসতে হবে। তুই বলবি কি করে লিখে দিলেন? না আমি মুখস্থ করিনি, আমি কোথা থেকে ক্যালকুলেট করেছিলাম তোকে দেখাচ্ছি। তুই আগে ফর্মুলায় বসা তারপর দেখাচ্ছি, এক্ষুনি ভাবি যে কেন ভাবলাম না। এটা হচ্ছে ব্যাপার। শিল্প কি বলছিস? মুশকিল, তুই এখান থেকে হাঁটা শুরু কর, এই পর্যন্ত এলি কত, 1। আরো এই পর্যন্ত আসা মানে কি আরো 0.5 গেলি, আগেরটা যদি এটা 0.5 লিখিস, এখন কতটা গেলি, 1.5 নয়? আবার এখান থেকে উপরে উঠলি মানে কি আবার 1.5 গেলি, এটা কত হবে?
মূল বিন্দু থেকে কত দূরত্ব আমি যাচ্ছি। না আগেরটাই হাফ হাফ বুঝতে পারিনি বল। 5/6 এসছে তো। এবার দেখ, এটা এটা গেল ফিজিক্স এর ফর্মুলা, তোকে ফর্মুলা টর্মুলা শিখালো, তুই ডাটা বের করে নিলি। মানে তাই তো হচ্ছে আমার আমাকে আগে বল এই ভ্যালুটা কত ছিল, 2 সেন্টিমিটার। তাহলে এই ভ্যালুটা কত, আমাকে সোজা কথা বল, 1 সেন্টিমিটার, হ্যাঁ কিনা? তাহলে তুই এখান থেকে যখন মূল বিন্দু থেকে স্থানাঙ্ক দেখাচ্ছিলি, তখন তুই এই দূরত্বটা কত বললি, 1/6। তাহলে এই দূরত্বটা কত হবে, 1 - 1/6 নয়? এটা আবার কে ক্যালকুলেশন করে? ছবিটা ভালো করে বোঝ, ছবিটা বুঝতে পারলে সব চলে আসবে। মানে আমি কেন ভ্যালু বসাতে যাবো, আমি যদি জানি আমাকে বলে এদিক থেকে এইটা বলছে 1/6, তাই তো আমি যে কোনো এক্স বা ওয়াই কোনো একটা দেখবো, তাহলে এই দিক থেকে এক্স কত ছিল, 1/6। তাহলে এই দিক থেকে কত হবে, 1 - 1/6। এই পুরোটা তো 1, ওটাই তো এলো 5/6। এত ক্যালকুলেশন করে। একটা ফিজিক্সের অঙ্ক 20 মিনিট ধরে বোঝ, কিন্তু সেটা থেকে এখানে বাকি সব হয়ে যায়। এটা হচ্ছে বড় কথা। ওটা পড়ার সঙ্গে সম্পর্ক নেই, একটা বুঝে গেলে বাকি সবই হতে পারে। পরীক্ষায় কি আসবে তার জন্য তো ফিজিক্স নয়। এসছে কেউ, শুভজিৎ বুঝেছিস তো, এমনি খান্নার? ঠিক আছে। আগের দিন তো এই যে শুভজিতের নাকি দেরি হয়ে যায় কেমিস্ট্রি পড়তে যেতে, ওই জন্য আগের দিন ছুটি দিয়ে দিয়েছিল, আর কোনোদিন তাড়াতাড়ি করবে। দেখ 2 ঘন্টা, তোকে আমি কি বলছি দেখ, তুই তুই একটা হিসেব কর। এই আমি ভুল কিছু বলছি, ও প্রতিদিন বলে 10 মিনিট আগে ছুটি দেবে, তাহলে তোকে আমি 2 ঘন্টা ছুটি দিয়েছি আগের সপ্তাহে। তাহলে 10 মিনিট করে হিসাব কর কদিন তুই চুপ থাকবি, তুই হিসাব কর। 10 মিনিট করে তুই আগে হিসাব কর, মানে 12 দিন। এবার শনিবার সপ্তাহে একবার আছে, মানে 12 সপ্তাহ চুপ থাকবি। এখন মাথা না, ততক্ষণে ফার্স্ট সেমিস্টার চলে আসবে, ততক্ষণে ফার্স্ট সেমিস্টার চলে আসবে। বলে আগের দিন পড়াইনি বলেছে, ঠিক আছে, মানে মিথ্যে বলে বলে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে। মানে এই কথাটা কেউ বিশ্বাস করে না, দিব্যাংশ স্যার বকছিল, এরকম ভাবে বলছিল। মানে দিব্যেন্দু স্যার বকছিল, এটা কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? এটা ইমোশনালি কথাবার্তা বলতে পারে। এবারে এবারে একটু বৃত্তের, দেখ এতক্ষণ বর্গক্ষেত্রে বলে, এবার একটু বৃত্তের কাটাকুটি হোক, আর আমি বোঝাবো না কিছু, যা সেখানে শিখে দিয়েছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বলে দিয়েছে আর, আর ব্যাসার্ধের সমান, তার মানে এই যে অংশটা কেটেছি এর ব্যাসার্ধ কত, r/2। আগে সোজাই দিলাম, সোজাটা হয়ে যাক তারপরে করবো। এবার কথা হচ্ছে একই কোশ্চেন, মানে দেখ প্রথম দুটো আর বলছি না, কারণ প্রথম দুটো এমনিও হয়ে যাবে। সেই একই, কোন দিকে যাবে ভর কেন্দ্র, ঠিক আছে, কোন দিকে যাবে, কত দূরত্ব আছে, কত দূরত্ব যাবে বের করলেই তো অ্যাকচুয়ালি 3 নম্বরটা হয়ে যাবে। তাহলে 2 নম্বর অ্যান্সারটাই বের করে ফেল, ভর কেন্দ্র কত, হ্যাঁ, কত দূরত্ব স্থানান্তরিত হবে। 2 নম্বর আর 3 নম্বর তো একই অ্যান্সার হবে, মানে এর ক্ষেত্রেও তাই, ওয়াই কোঅর্ডিনেট কিছু চেঞ্জ হবে না, শুধু এক্স চেঞ্জ হবে। এই ছবিটা শুভজিৎকে এর এর একটা একটা আর দুটো কোশ্চেন পরে একটা কোশ্চেন দেবো, করে দিতে পারলে তারপরে প্রতি শনিবার 45।
আর বেসিক চুরি করলে ভালো, তাহলে অসুবিধা হবে। আর নাহলে বেসিক চুরি করলে 5টার সময় ছুটি দিয়ে বলে দেবো 4:30 ছুটি দিয়ে। হ্যাঁ, কেমিস্ট্রির কি খবর? সিলেবাস কত বাকি? বেশ। রাসায়নিক বন্ধন ভালো চ্যাপ্টার। আর কোনটার প্রিপারেশন হবে, ফিজিক্স না কেমিস্ট্রি? সত্যি কথা বলছি। মানে দুটোই কোনটাই হয় মানে কোনটার প্রিপারেশন সব থেকে ভালো? ম্যাথ। তার শুভেন্দুর কেমিস্ট্রি ভালো? কেমিস্ট্রি ভালো লাগে, ফিজিক্স ভালো লাগে? শুভেন্দুর ফিজিক্স থেকে কেমিস্ট্রি ভালো লাগে? আমি দিব্যেন স্যারকে বলছি, কেমিস্ট্রি কোনো ব্যাপার না শুভেন্দু, ঠিক আছে? কিরে এসছে কিছু? দেখো না, বসে আছিস? বসে থাকার কি আছে, তোর তো সেই 3টে বিন্দু নিয়ে কথা বারবার বলছি। একটা ঘন্টা বল, যেটা ওর কেন্দ্র ছিল, ভর কেন্দ্র। আর প্রসেসটা শেখ, তাহলেই হবে। এটা এটা কত? আগের মতনই 0 0 দিলাম। আর একটা কোন বিন্দু এইটা? এটা কত দূরত্বে আছে? r/2। এবার হ্যাঁ, ভরটা আলাদা করে নিতে হবে। তাহলে এই গোলকটার ভর কত, আর বাকি অংশের ভর কত? বাদ বাকি তো আগের মত। আর এখান থেকে ধর x দূরত্বে এখানে ভর কেন্দ্র। এবার ভরটা বের কর, ভরটা কি করে বের করবো? ভর কত আসবে? ঠিক আছে, ভরটা ভাগ কর, কত কত আসবে। ক্লাস 7 এর ঐকিক নিয়ম। মানে এটা এটা আমি কি নিয়েছি বলা, এর কিসে আসবে? ক্ষেত্রফলে ভাগাবত ভর। তার মানে দেখ, প্রথম আমি বলি কিভাবে ভাগ করবো প্রসেস, তারপরে তো বলছি সবারই না যেরকম সবকিছু হয় পরের কথা। তার আগে হিসেব করি। তার মানে আমি লিখতে পারি, দেখ, পাই আর স্কয়ার যখন ক্ষেত্রফল তখন ভর কত? এম। যখন 1 তখন কত? m/πr²। যখন পাই ইন্টু r/2 এর হোল স্কয়ার ক্ষেত্রফল তখন ভর কত? এবার তো বের করে নিতে পারো। ক্লাস 7 প্রথম ঐকিক নিয়মে দেখবি এইরকমই অঙ্ক করানো হতো, এর থেকেও কঠিন অঙ্ক। পাই আর স্কয়ার ইন্টু কত আসবে? পাই আর স্কয়ার বাই কত? 4। মানে বেসিক্যালি এখানেও m/4 আসছে। তাহলে এই ছোট গোলকটার ভর কত হলো? m/4। তাহলে বড়টার ভর কত হবে? আগের মতনই। তার মানে এখানে আছে কত? m/4। এখানে কত? m/4, নাকি না? এবার করবেন, বাকি তো সোজাই। তার মানে m/4 ইন্টু r/2 সমান 3m/4 ইন্টু এক্স। অ্যাকচুয়ালি ক্যালকুলেশনে তো কিছু নেই, ছবিটা পরিষ্কার করে রেডি করে না। কে কোথায় আছে দেখার দরকার নেই, আমার 3টে বিন্দু খুব গুরুত্বপূর্ণ, এটা বুঝে গেলেই এই অঙ্ক আর আটকাবে না। প্রাথমিক ভর কেন্দ্র কোথায় ছিল? কেটে নেওয়া অংশের ভর কেন্দ্র কোথায়? যেটা নতুন আসবে তার ভর কেন্দ্র কোথায়? এই 3টে বিন্দু নিয়ে বাদ বাকি ভেবে তো লাভ নেই। কত আছে? -r/6, তাই তো? তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? -r/6 0। ওয়াইটা কোনো চেঞ্জ হচ্ছে না, বসিয়ে দে। হয়েছে না হয়নি? হয়েছে। সবার কমপ্লিট হয়েছে তো?
এবার দেখ, যে ধর জীবনের খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছিস, ওই কি নিয়ম ভুলে গেছিস, ক্যালকুলেট করতে পারছিস না, হতেই পারে। সে কি অঙ্ক করতে পারবি না এরকম কোনো ব্যাপার নেই। তাহলে দেখ, আগের দিনই ফার্স্ট ক্লাস করেছিস আর কি, কে কতদূর গেছিস তো আমি জানি না, সেখানেই বলেছিলাম এম সমান যখন 2D তে করবো তখন কি সিগমা ইন্টু এ, একই না? 2D তে সিগমা ইন্টু এ, তাহলে আমি এইভাবেই বসাতে পারতাম। তাহলে এখানে এম সমান কত লিখবো, সিগমা ইন্টু পাই আর স্কয়ার। স্মল এম সমান কত লিখবো, সিগমা ইন্টু প্রত্যেকের ক্ষেত্রফল আলাদা আলাদা বসাবো, তাহলে পাই ইন্টু আর স্কয়ার বাই 4। তার বসিয়ে দেবো, আমি এম আর এম বাই 4 জানি না, তাহলে এম এর জায়গায় এটা বসাবো, স্মল এম এর জায়গায় এটা বসাবো, তাহলে সিগমা কমন গিয়ে কেটে যাবে। আমি তো রেশিও করে ভাগ করতে পারছি না, দরকার নেই। প্রত্যেকের ক্ষেত্রে ভর সমান সিগমা ইন্টু তার ক্ষেত্রে বসিয়ে দে, তাদের চলে আসবে। হতেই পারে একটু জটিল কোশ্চেন যখন আসবে তখন আমি বের করতে পারছি না, তখন এই শাস্তিটা বসাবো। শিল্প আবার গল্প করছিস তুই? হ্যাঁ, কি করছিস, গল্প করছিস না কি করছিস? এত গল্প কোথা থেকে আসে? কি বাটা? তাও তো ইলেভেনে তো অপমানটা কম হয়, 12 ওর খবর হচ্ছে 11 মতনই যাচ্ছে। কিনে কত এসছে? এসছে তো একই ভ্যালু তো। এবার নেক্সট কোশ্চেনে যাই, একই রকম কোশ্চেন কিন্তু নিজেরা কর। আগের বারে মেন্সের একটা পেপারে এসেছিল, যদিও অঙ্কটা আমি আগে থেকেই করাই, যারা গেছিল মেন্সে মোটামুটি ওই অঙ্কটা দেখেই উত্তর বসিয়ে চলে এসছে, ক্যালকুলেট করেনি। একদম এই কোশ্চেনটাই এসেছিল, একই রকমই কাটবো, কাটাটা হচ্ছে এর অর্ধেক থেকে হবে, আর বৃত্তটা হবে এইটা, সেম কোশ্চেন। তাহলে এর ব্যাসার্ধ কত, r/4, বাদ বাকি কোশ্চেন একই। তাহলে r/4 ব্যাসার্ধের একটা বৃত্ত কেটে নেওয়া হয়েছে, তাহলে ভর কেন্দ্র কত দূরে সরে যাবে, কোথা থেকে না মূল বিন্দু থেকে, ও থেকে কত দূরে। একই, পুরো সেম টু সেম হবে, শুধু ভরগুলো আলাদাভাবে বের করতে হবে, করে ফেলো। 25-এর কোন একটা পেপারে, মেন্সে তো অনেকগুলো পেপার হয়, শুভেন্দু তো মেন্স দিবি নাকি, না ডিরেক্ট অ্যাডভান্স? শুভেন্দু, হ্যাঁ, না জেন পাস? হ্যাঁ, কি হয়েছে, ফ্লিপকার্টে চাকরি করবি? যে ফ্লিপকার্ট ডেলিভারি বয়? বলে দিচ্ছি, খুব মজার ব্যাপার। একদিন এরকম চতুর্দিকে বৃষ্টিতে ডেলিভারি করবি তো বুঝতে পারবি কি জিনিস। আর ভাই, তুই কি ভুল করেছিস বলে দেবো, বলবো কি না বল? মানে এইটাকে বলে উত্তর শুনে, এটাকে বলে অভিজ্ঞতা, বলে দেবো আমি তুই কি ভুল করেছিস। বলি, তুই এই ইকুয়েশন লিখেছিস দেখ, তুই ভরগুলো ঠিকঠাকই মনে হয় বের করেছিস। একটা হচ্ছে কত, m/16, একটা m/16 আর একটা 15 m/16, এটা তো সমস্যা হয়নি। সমস্যা কোথায় হয়েছে, তুই ইকুয়েশন লিখেছিস
m/16 into r/4 সমান 15m/16 into x, তাই তো? এটা কত হবে? এটা r/4 হবে। এইখান থেকে দূরত্ব কত? r/2 প্লাস r/4। এইখান থেকে দূরত্ব হিসাব করি তো, ব্যাসার্ধ বসিয়ে দিচ্ছিস কেন? এটা 3r/4 হবে, দেখ ভালো করে। r/2 প্লাস r/4 করলে তো হবে না, ঠান্ডা মাথায় করতে হবে। এটাই মেলসে এসেছিল, আর এর ভ্যালু বলে দিয়েছিল 20 সেন্টিমিটার। কত দূরে সরে যাবে? মোটামুটি 1 সেন্টিমিটার ফটাফট উঠতে হবে, তাই তো? এর আর এর ভ্যালুটা দিলাম না, আর দিয়ে ক্যালকুলেট কর। দেখ বোঝা গেছে না যায়নি? শুভেন্দুকেই ধরবো, শুভেন্দুর ফিজিক্স ভালো লাগেনি তো। মিষ্টি ভালো লাগে শুধু, যা হবে এবার তোকেই ধরবো। কি রে, করেছিস না করিনি বল? ব্যাপারটা ওটা না, এই যদি এগুলো ফ্লিপকার্টে চাকরি করবে, ব্যাপারটা হচ্ছে তুই জানিস এই ড্রাইভারের চাকরি বলছিস, এই মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন জানিস? কত? অতটাও বেশি নয়। কত? কত 2.5 লাখ না কত বেতন? হ্যাঁ, আগে জানতাম সে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে? সে হয়তো কোনো টপ ক্লাস একটা কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে। আর শুভেন্দু ভাবছে আমাকে যদি এখন 2.5 লাখ দিয়ে দিত আমি আর পড়তাম, ঠিক আছে? ড্রাইভার না, সেটা কি আর মুকেশ আম্বানির ড্রাইভার? কোন জায়গায় আছে জানতে হবে। এই যে 12-এ, এই উলুবেড়িয়াতেই বাড়ি, হাই স্কুলেই পড়ে একটা মেয়ে। তার বাবা হচ্ছে, এখন আমার শুভেন্দু মানে মমতা ব্যানার্জির মেন যে দুজন বডিগার্ড তার মধ্যে একজন ছিল। এখন আমার শুভেন্দুর কাছে চেয়েছে হয়তো মুখ্যমন্ত্রীর পরে। পাওয়ারই আলাদা, মানে ঠিক আছে সব নেতা মন্ত্রীর সঙ্গে পরিচয় আছে, মানে আলটিমেট এরা এরা কোনো রাজনৈতিক নেতার থেকে ক্ষমতা কম নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিন ঘুরছে, যা চাওয়া পাওয়ার এমনি আদায়। এসছে r/20 এসছে। ওকে, এটা সহজ থেকে কোশ্চেন করা যায় নাকি? একদম কঠিন কঠিন কোশ্চেন হলো। তা কি বলেছে, এ ব্যাসার্ধের একটা বৃত্ত ছিল, সেখান থেকে আরবিটারি একটা বৃত্ত কেটে নেওয়া হয়েছে, তার ব্যাসার্ধ বি, এবং এদের দুজনের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে সি। তাহলে ওই যে নতুন ভর কেন্দ্রের স্থানাঙ্ক কথা, এই ইস্তিবার বাক্য।
নতুন ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে কোশ্চেন আর কি। সবুজ অংশটা কেটে নেওয়া হয়। প্রথম একটা ব্যাসার্ধ এ ছিল, যে অংশটা কেটে নিয়েছি তার ব্যাসার্ধ বি। দুটো ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবিসি পর্বত দেওয়া আছে। তাহলে কি হবে নাকি অসুবিধা? উত্তর লিখে ডি। বি বি জগতে থাকে তখন থেকে বলে যাচ্ছি বি। কলকাতা। শুভজিৎ, শুভজিৎ এইটা বলতে পারলে ব্যাস প্রতিদিন 45। আর তার আবার এর পরেরটা পাস করতে পারিস। এবার থেকে তো আরো ছুটির ব্যাপার না, তোরা যতক্ষণ না যাস পড়াতে শুরু করবি। এটা 5 মিনিট, এটা 1 মিনিটের কোশ্চেন, 5 মিনিট লাগবে মানে ভুল করবি, ঠিক আছে? এটা 1 মিনিট লাগার কথা, 5 মিনিট লাগবে মানে ভুল করবি। আরে একই রকম তো স্ট্রাকচার করবি, আগে বল না দুজনের ভর বের কর। দুজনের ভর বের করে ফেল, যদি ঐকিক নিয়মে না হয় সিগমা দিয়ে লিখে ফেল না। এই কোঅর্ডিনেটটা 0 0, তাহলে এই স্থানাঙ্কটা কত হবে বল? হ্যাঁ, C0 হবে নাকি না? এটা 0 0, এটা C0 বের করতে পারবি না? দুটো ভর বের করে নিলে তো একই স্ট্রাকচার হবে। কোশ্চেন দেখেই কঠিন ভাবিস কেন? সিলেবাসটা শেষ হয়ে যাক, তারপরে যারা ফাঁকি টাকি মেরেছিস তারা অন্তত পড়াশোনা তারপরে শুরু করবি। প্রতিটা চ্যাপ্টার আবার আমি মোটামুটি ইউনিট ধরে ধরে, এক একটা ইউনিট আবার 2 ঘন্টা করে ধর, আরেকটু ছোট করে দেবো। এখানে তো এম এম থেকে যাচ্ছে কোথা থেকে? আজ পর্যন্ত কোন স্থানাঙ্কে এম ছিল? এতগুলো অঙ্ক করলি, আগে বলা হবে। 1 ঘন্টা 20 মিনিট হতে যায়, কোন স্থানাঙ্কে এম লিখেছি? ঠিকই করেছিস, ওপরে এমটা যেন ভুল করেছিস আর নিচে একটু ভুল হয়েছে। নিচে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। একদম ওটাই হবে। হ্যাঁ, ওটাই তো হওয়া উচিত। এক্স ইকুয়াল টু কি লিখছিস বলে? এক্স সি এম সমান আগে অনুপাত। আচ্ছা, দুটো ভ্যালু লিখে নি আমি সিগমা দিই। এম সমান কত হবে? সিগমা ইন্টু পাই স্কোয়ার, হ্যাঁ কিনা বল? স্মল এম সমান কত হবে? সিগমা ইন্টু পাই বি স্কোয়ার। ওকে, এবার তুই স্ট্রাকচারে বসা। প্রথমেরটা তো 0 হয়ে যাবে, এক্স এর ভ্যালু 0, মাইনাস কত হবে দেখ, সিগমা ইন্টু পাই বি স্কোয়ার ইন্টু এটা কত? সি। এর এক্স স্থানাঙ্ক কত? সি। ডিভাইডেড বাই কি হবে বল? এম মাইনাস এম, মানে সিগমা ইন্টু পাই কমন নিয়ে নে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 মিনিট লাগার কথা, ওদের 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগলো বলে ভুল হয়ে গেল। লোকজন যদি বলে যে এইচসি বর্মা খুব কঠিন, এইচসি বর্মা অবশ্যই, যে ফিজিক্স জানে না তার জন্য এইচসি বর্মা নয়, যে ফর্মুলা মুখস্থ করে তার জন্য এইচসি বর্মা নয়। ফিজিক্স বুঝলে তবে এইচসি বর্মা সোজা। ওইটার নামই হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স। কেউ যদি বুঝে না পড়ে, শুধু ফর্মুলা পড়ে যায়, এইচসি বর্মা ভয়ও খুলবে না। তুই দেখ, এতগুলো করানোর পরে এটা কি কঠিন ছিল? কঠিন নয়। এসো এই তো আর একটা সুযোগ দিতে, ঠিক আছে? তাহলে 12 দিনটা কমিয়ে 10 করে দেবো। মানে এই টাইপের আর একটা কোশ্চেন করবো, তারপরে না হয়
আবার নেক্সট টপিকে যাবো। ভরকেন্দ্র দুটো ক্লাস হয়ে গেল, আর একটা হয়তো কিছুটা করাবো, দিলেই ভরকেন্দ্রের গল্প হয়ে যাবে। তারপরে আবার নেক্সট টপিকে যাবো। প্রত্যেকটা এক একটা লাইন, এক একটা ওয়ার্ডে 2 ঘন্টা করে ক্লাস হবে। এটা তাই চলে গেল, 2.5 দিন ক্লাস চলে গেল। এর কাছে প্লেট নেওয়া ছিল, এইটা বলেছে 2 আর, এইটা বলেছে আয়তকার প্লেট। ভালো করে অয়ন শুনেছিস তো? পরে বলবি আবার কি এটা। আয়তকার প্লেট, যার দৈর্ঘ্য কত 2 আর, প্রস্থ কত আর। এইবার দেখ, এই প্লেট থেকে আমি এরকম একটা অর্ধবৃত্তাকার অংশ কাটবো। অর্ধবৃত্তের মতো এটা অর্ধবৃত্তাকার অংশ কাটছি, যার ব্যাসার্ধ কত হবে অবভিয়াসলি আর, একই না? ব্যাসার্ধ কত? আরই হবে। এই অংশটা কেটে বাদ দিয়ে দিই। তাহলে একই কোশ্চেন, অবশিষ্ট অংশের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? এই একটা ধর, আমি মূল বিন্দুটা নয় বলে দিচ্ছি যেটা সুবিধা হবে। এখানে মূল বিন্দু দাও, ক্যাপিটাল। এটা যদি 0 0 ধরি, তাহলে তুই ভেবে দেখ, প্রাথমিক ভর কেন্দ্রে কোথায় ছিল? আমি লিখে দিচ্ছি r/2 0, নাকি না? বাদ বাকিটা করে ফেলা উচিত, এটা r/2 0। বাকিটা ভাবনা চিন্তা কর।
কিছু এসছে? মাইনাস পাই আর বাই 4 ইন্টু তো করেছিস তোর শেষ টাইম ছিল এটা। ফার্স্ট কথা হচ্ছে, যদি এটা না হিসেব করিস, হ্যাঁ এটা হিসেব করা একটু, এই যে আজকে শুরুতেই টেবিলটা করালাম, অনেকে ভাবছিল যে টেবিলটা কোন কাজে লাগে। ভেবে দেখ, যখনই তুই বৃত্তাকার অংশটা কেটে নিবি, তার ভর কেন্দ্র ঠিক কতটা সরে যাবে, 4r/3 পাই। শুরুতেই ক্যালকুলেট করেছিলাম দেখ, অর্ধবৃত্তাকার প্লেট করেছিলাম তো, এই ভ্যালুটা তো বসাতে হবে। কারণ এটা কত আসবে, প্রথম ক্ষেত্রে তুই ধর ভর কত ছিল, সিগমা ইন্টু ওর ক্ষেত্রফল কত, 2r², নাকি না, ইন্টু ওর স্থানাঙ্ক কত, r/2, m/x, মাইনাস তারপর একটা কথা হবে সিগমা ইন্টু πr²/2, এই পুরোটা হচ্ছে πr² হতো, তার অর্ধেক দেওয়া আছে কত, πr²/2 ইন্টু 4r/3 এটাই তো সরবে, মূল থেকে কতটা সরে গেছে এটা আগে ক্যালকুলেট করা ছিল, ডিভাইডেড বাই কি হবে, সিগমা ইন্টু 2r² মাইনাস সিগমা ইন্টু πr²/2, এটাই তো হবে। হ্যাঁ, এতগুলো অঙ্ক করার পর এটা আর কঠিন লাগবে না, একটু কঠিন ব্যাপার বেসিক্যালি, তাই জন্যই তো আমরা এই ভ্যালুগুলো তৈরি করে রেখে, স্মল নে ক্যাপিটাল নে, আমাকে দেওয়া ছিল তো স্মল আর 2r, কোশ্চেনে যা দেওয়া হয়েছে সেটাই তো বসাবি না। ওই জায়গায় থেকে যাইনি। কত এসছে, ফাইনাল অ্যান্সার এইটা হবে, দেখ ওরা আছে পিডিএফ এ দেখি। তবে এই কোশ্চেন গুলো কোনো ডাটা পাল্টাবে না, একদম সেম টু সেম, এক্সামের আগে প্র্যাকটিস করে গেলে উত্তর মেরে দিবে। যেগুলো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে সেগুলো কোনো ডাটা পাল্টাবে না, ওই কোশ্চেনটাই আছে, পারলি না হাত থেকে আর কি হয়।
আর দিতে হবে এখন আর অজুহাত দিয়ে তো লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। হয়ে গেছে তো, যতগুলো কেস করলাম মোটামুটি ভর কেন্দ্রের কাজ চলে যাবে, কাজ চলে বেশি হয়ে গেছে দরকার নেই। এরপর একটু নেক্সট টপিকে যাই। হেডিং কর ভর কেন্দ্রের গতি, ভর কেন্দ্রের গতি পিডিএফ থেকেই দেখিয়ে নি। জিনিসটা হচ্ছে দেখলে বুঝতে পারে যাবি এরা, এটা মাথার মধ্যে গেছে। সত্যি কথা বল, আর মান সম্মানের তাই এখন হ্যাঁ বলে। কোনটা কোনটা দেখে কি কি মাথার উপর দিয়ে গেছে বল। ফার্স্ট কথা হচ্ছে আরসিএম সমান, এটা ফার্স্ট ক্লাসেই করেছিলাম, এটা আগে জানা আছে কিনা বল? এটা তো বোঝানোর কিছু নেই। এবার দুটোর জন্য লিখেছিলাম, এখানে যদি দুইয়ের বেশি থাকে লিখবো এইভাবে। আরসিএম সমান কি M1R1 প্লাস M2R2 প্লাস ডট ডট করে যতদূর গেল ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3 ডট, এইটুকু তো লিখতেই পারি। তাহলে প্রথমে এটা হেডিং কর ভর কেন্দ্রের বেগ দিয়ে আরসিএম টা লিখে দাও। কিভাবে আসছে ক্যালকুলেশন বুঝে নেবো, কিন্তু এমনিও হয়ে যাবে। পুরোটা কেনা তুলতে হবে, প্রথম লাইনটা লিখবো সব তাহলে টুকে নেবো সেই বাকিটা, বাকিটা বুঝে নিলে তো হয়েই যায়। হয়েছে এইটুকু আমাদের জানা। এবার দেখ, উভয় পক্ষে যদি টি এর সাপেক্ষে অবকলন করি, ডেরিভেটিভ করি, তাহলে বল দূরত্বের টাইম ডেরিভেটিভ কি হয়, বেগ। তাহলে দেখ এটাকে ডিডিটি যখন করে দিয়েছি কি হয়েছে, ভিসিএম। আচ্ছা এদিকের গুলো কি হবে, এম তো ধ্রুবক, তাহলে M1 ইন্টু ডিডিটি অফ R1 প্লাস M2 ইন্টু ডিডিটি অফ R2, এইভাবে ভেঙেছে। তাহলে ডিডিটি অফ R1 মানে কি V1। তাহলে এই স্ট্রাকচারটা ভালো করে দেখ, দুটো একই জিনিস, আরেক জায়গায় ভি হয়ে গেছে, তো কিছু নয়। এসছে কিভাবে না, বোথ সাইডে আমি টাইম ডেরিভেটিভ করেছি, কিন্তু অ্যাকচুয়াল স্ট্রাকচার কি তাহলে ভিসিএম সমান কি হবে, M1 V1 প্লাস M2 V2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। যদি ত্বরণ বের করতে যাস তখন কি হবে, এসিএম সমান M1 A1 প্লাস M2 A2 প্লাস M3 A3 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M2। সবই তো একই, মানে দূরত্ব যেভাবে যাবে বেগও সেভাবে যাবে, ত্বরণও সেভাবে যাবে, ঠিক আছে। তাহলে খাতায় শুধু এই টাইম ডেরিভেটিভ করে এটা আসছে, এটা করে রাখ। নরমালি তো স্ট্রাকচারটা ফর্মুলা তো মনেই থেকে যাবে। বল এখানে তো আমাদের কেউ জানতে চাইবে না কি করে আসছে বল, এটা আসছে কিভাবে সেটা তো জানা দরকার। একই রকম এটা আর করার দরকার নেই, এটা ডিরেক্ট আমরা লিখে দেবো। তাহলে এসিএম সমান কি হবে, ভিসিএম আর এসিএম লিখে দেন। আদৌ জানিস তো যে ফর্মুলা জেনে খুব একটা কিছু লাভ হয় না আমাদের, যতক্ষণ না নিউমেরিক্যাল দেখি। শুধু ফর্মুলা জানা হলে তো এক মাসে সিলেবাস শেষ হয়ে যেত। তাহলে শুভজিৎকে 4টের সময় ছুটি দিত। আরে তো কোনোদিন কাজে পাই না। অফার তো দেয় সবসময়, মানে কি অফার দেয় কর্তৃপক্ষ নিজের লাভের জন্য, তোর লাভের জন্য নয়।
তাহলে এই যে মলে অফার দিচ্ছে, অফার কি দিচ্ছে তোর লাভের জন্য? তুই ভেবে দেখবি মানে আলটিমেট, বিশেষ করে বাঙালিটা মোটামুটি দেখবি ফ্রিতে পেয়ে গেলে আলকাতরাও কিনে নিয়ে চলে আসবে বাড়িতে, ঠিক আছে? মোটামুটি কোনো ব্যাপার নয়, ফ্রি হলেই হবে। আমার দরকার কিন্তু আর দরকার নয়, দেখার দরকার নেই। এই মনেতেই ভেবে দেখ, আগে মানুষ আমার তো প্রয়োজন নেই কি বাড়িতে জামা কাপড় রাখার জায়গা নেই, তবু এই 40% 50% চক্করে প্রতি মাসে জামা কাপড় কিনে যাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানে এমনি বলে এরকম আছে বলছি, কলকাতাতে গেছি ভি মার্টে, আমাদের এটা বন্ধু এর সার্ভে একটা ছাড় দিচ্ছিল কিছু একটা, ঠিক আছে? 50% সার্ভে 5 কেজির প্যাকেট কিনে নিয়ে এসছে, সেটাকে বয়ে বয়ে নিয়ে এসছে ছাড় পেয়েছে বলে। মানে ওদের কেনা বিক্রি করে না গামলা, তার সঙ্গে কি ফিনাইল সবকিছু দিয়ে 100 টাকা, ওটা আদৌ সার্ভ থাকে তো? এই তো উলুবেড়িয়াতে তো ভিমার্ট খুলছে আবার, উলুবেড়িয়াতে ভিমার্ট হচ্ছে না নতুন? হ্যাঁ, ভিমার্ট মল মল ভিমার্ট ওই তো এতে খুলছে, ওই উল্টো দিকটা, বাজার কলকাতার উল্টো দিকে বাজার কলকাতার ব্যবসা ঢুকে যাবে। তুই কি শুনছিস বিমানবন্দর? এমনি শুভেন্দুর নামে দোষ। শুভেন্দু এখন একটা মেয়ে ফের নাম বললে কানে ঢুকে যেত, এখন এটা বলছে ওর কানে ঢুকতে শুনতে পায়। আগে দিন সীমা নিয়ে দেখতে দেখতে পাচ্ছিস তো? তা শুভেন্দু চিনিস তো? আর সারা শব্দ করবে না, ঠিক আছে? দেখ এরকম যদি কোশ্চেন থাকে একদম ইন্ট্রোডাকশন ধর, 1 কেজির একটা বস্তু আছে যে কিনা এক্স অক্ষ বরাবর কত বেগে যাচ্ছে, 10 মিটার/সেকেন্ড। 2 কেজির একটা বস্তু আছে যে কিনা এটা কোন দিকে যাচ্ছে, এটা পূর্ব দিক হলে এটা উত্তর পূর্ব দিক, 45 ডিগ্রি করে যাচ্ছে সিম্পলি ধর কত বেগে না 10√2 মিটার/সেকেন্ড। তাহলে বলছে এই সংস্থাটির ভরকেন্দ্রের বেগ নির্ণয় করো। সংস্থা মানে দুটো একসঙ্গে যখন কম্বাইন করবি তখন ভিসিএম কত হবে, কম্পোনেন্ট ভেঙে বসে একই রকম। তাহলে আগে ছবিটা দিয়ে লেখ সংস্থাটির ভরকেন্দ্রের বেগ নির্ণয় করো। নিজেটা টুকে শুভেন্দু আবার গল্প করছি। সংস্থাটির, শুভেন্দু আমার বাংলা বোঝে না, লাইক সিস্টেমটির, হ্যাঁ, সিস্টেমটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আর ইংলিশ ছাড়া কথা বলেন না, এসে শুধু 10 করা হবে। আর দুজনের বেগ আলাদা করে লিখে পারলাম, ভেক্টর যখন সঙ্গে আছে এত চিন্তা কি? ভি1 কত হবে বলে, এর বেগ কত হবে, 10 i ক্যাপ, একই না? এটার কম্পোনেন্ট ভেঙে ফেল, এদিকে কত আসবে, cos 45 মানে কত, 1/√2, এটাও 10 হবে। লম্ব দিকে কত হবে, দেখ 10ই হবে তো। cos 45 sin 45 গুণ করলে কত হবে, √2টা কেটে যাবে।
তাহলে এইটার বেগ কত হবে, মানে ভি টু সমান কত হবে, 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ নাকি না। এবার তো তুই ফর্মে চলে যা, ভিসিএম সমান কি বললি বল, m1v1 যদি ভেক্টর আকারে লিখি প্লাস m2v2 ডিভাইডেড বাই কত, m1 প্লাস m2, তাহলে 1 ইন্টু 10i ক্যাপ মানে শুধু 10i ক্যাপ প্লাস 2 ইন্টু 10i ক্যাপ প্লাস 10j ক্যাপ ডিভাইড বাই 3 হয়ে গেল উত্তর। এবারে দেখ আই ক্যাপে কত যাচ্ছে, 20 10 কত 30, একটা লাইন আমি লিখছি, তাহলে 30/3 i ক্যাপ প্লাস 2/3, এটা 10 হয়ে যাবে। তাহলে উত্তর কত হবে, 10i ক্যাপ প্লাস 20/3j ক্যাপ। ভেক্টর শেখাটা খুব দরকার। এবার যদি মড ভ্যালু বলে, মড ভ্যালু বের করে নেবে, √10² প্লাস 20/3 এর হোল স্কয়ার, যদি মান বের করতে পারি। যদি কোশ্চেনে কেমন দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। কিরকম বুঝেছিস না বুঝিস, ফিজিক্সটাই তো সোজা আবার বলার কি, ফিজিক্স না পড়েই হয়ে যায়। ওই জন্য তো এবার ফাঁকিবাজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, ফিজিক্স পড়ার দরকার আছে, পড় দরকার আছে তো দরকার। ঠিক আছে। আর তোর যদি মনে হয় আমার কথাটা ঠিক, তাহলে পড়বি না, হয়েছে কি হয়েছে দেখে দেখে ঢুকিস। ফিজিক্স পড়বি না কি পড়বি, এটাই তো পড়া লাগবে। হয়েছে? একটা হোমওয়ার্ক করে রাখ, আর হোমওয়ার্ক দিচ্ছে বলে কেউ আবার উত্তরটা টুকে ফেলেছে না সঙ্গে সঙ্গে, হ্যাঁ বিশ্বাস নেই খুব একটা, স্বাধীন যদি নেই আজকে। এখানে কি বলেছে, 2 কেজির একটা বস্তু যে 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে কত ডিগ্রি করে, 37 ডিগ্রি করে। আর এখানে 1 কেজির একটা বস্তু ওই কাজ করছে 53 ডিগ্রি করে কি যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তাহলে এই ছবিটা খালি এঁকে রাখ, একই রকম ক্যালকুলেট করবি ভিসিএম, আগের মতন এটা বাড়িতে করতে পারবি, খালি কম্পোনেন্ট ভেঙে নিলেই হবে, কোশ্চেনটা খালি রেডি হবে। ছবিটা আবার কি বলবো, ছবিটা আনলেই তো হয়, এই যদি কোশ্চেন লিখবি না, নাটক করা কি হয়, নাটক শিখেছিস মোটামুটি, হ্যাঁ সুরেন্দ্রবাবু, ঠিক আছে, হ্যাঁ এরা কি বুঝলি, আমি তো কিছু করতেই বলিনি, বলছে আমি মোহাম্মদ যেটা বলছে, হ্যাঁ বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, এটা ক্যালকুলেট কর, এটা এসিএম বের করতে বলেছে। দুটো বস্তু আছে, একটা 2 কেজি একটা 4 কেজি, একজন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে ডান দিকে যাচ্ছে, আর একজন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগ নয় অ্যাকচুয়ালি ত্বরণ, ত্বরণে বাম দিকে যাচ্ছে। তাহলে বলছে ওদের ভর কেন্দ্রের ত্বরণ কত। ছবিটা আঁকলেই তো হলো, দুটো বস্তু, প্রথম জন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ডান দিকে যাচ্ছে, দ্বিতীয় জন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে বাম দিকে যাচ্ছে। তাহলে বলছে সংস্থাটির ভর কেন্দ্রের ত্বরণ কত। তুই যখন পুরো সিস্টেমটা কনসিডার করবি তখন এর একটা ভর কেন্দ্র থাকবে। দুজন সেপারেটলি মুভ করতে পারে, যখন সংস্থা ধরবি তখন কি পুরোটাকে ধরতে হবে তো, তখন এর ভর কেন্দ্রে মাঝে কোথাও একটা আসবে, তার ত্বরণ। ভর কেন্দ্র দিয়েও বেগ ত্বরণ বহু কিছু আসবে, এখানে দেখবি নিউটনের যে পুলির কঙ্গ করেছিল সেরকম বহু আসবে।
শুভেন্দু কি বুঝেছে এবার দেখছি। আচ্ছা, হরকেন্দ্রের ত্বরণের ফর্মুলা দেয়, এখানে বসিয়ে দিলেই তো হয়। কৃত্তিকা এসছে কত? 5/3। 5/3 কেন করেছি? ডাইরেকশনটার কোনো গুরুত্ব নেই। দিকের কোনো গুরুত্ব নেই, তাই তো? যোগ করে দিয়েছি। আর বকে এখন তো শুনবি, খালি বকছে। এরা দুজন বিপরীত দিকে যাচ্ছে, তার মানে কি হবে? M1A1 মাইনাস M2A2 প্লাস হবে না তো মাইনাস হবে। দিকটাকে গুরুত্ব দিতে হবে না। আর তুই যদি ভেক্টর দিয়ে লিখিস তাহলে এমনিও বুঝতে পারবি, একটা আই ক্যাপ হলে আর একটা মাইনাস আই ক্যাপ। যোগ কর না, অমন করে করলে কি করে হয়ে যাচ্ছে তো ভুল। যোগ করতে গেলে তো বিয়োগ হবে। ও বিয়োগ করে যোগ করে দিচ্ছে, মানে ও বসিয়েছে মাইনাসে, তারপরে উত্তর যোগ করে দিয়েছে। এই দেখ, লোক না বুঝে করেছে, দেখ ঠিক আছে, মানে এমনি যোগ করেছে ভাবেনি, তবু ঠিক আছে। তোকে কিন্তু জ্ঞান পাবি বলে, জানিস তো? কারণ তুই ভেক্টরের সাইন নিলি, তারপরে মাইনাসের জায়গায় প্লাস করবি। মানে তুই এটা লেখার পর কি করে প্লাস করতে পারিস আমাকে বুঝিয়ে। 2 ইন্টু তুই এটাই করেছিস তো, এটা আই ক্যাপ, ঠিক আছে, প্লাস 4 ইন্টু 2, এটাকে মাইনাস আই ক্যাপ বসিয়েছে, তারপরে যোগ করে দিচ্ছে। ভেক্টরের সাইন নিলেই বুঝে যাবি কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে, এটা বিয়োগ হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আসবে? M1A1 মাইনাস M2A2 ডিভাইডেড বাই M1 প্লাস M। তাহলে কত আসবে? -1। -1 এবারে পরিষ্কার কথা, আমি এই দিকটাকে প্লাস ধরেছি, -1 মানে কি অ্যাকচুয়ালি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে বাম দিকে যাচ্ছে। আর তুই যদি এটাকে মাইনাস ধরে নিতি তাহলে +1 আসবে। মাইনাস সাইনটা নিয়ে অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, কোন দিকে দিকটা নিচ্ছি। অয়ন বল, বুঝেছিস তো? শিওর না তোর মনে হচ্ছে যে বুঝেছিস? ঠিকই তো, করেও তো ভুল হয়ে যাচ্ছে। আপাতত চাঁদে যাওয়াটা তোর ক্যান্সেল। নেক্সট কোশ্চেন আয়, কোশ্চেন আগে লিখে রাখ। এটা অন্তত করে দেখা। তিনটি বস্তু যাদের ভর বলে দিয়েছে 1 কেজি, 2 কেজি, 3 কেজি, প্রযুক্ত বল দিয়ে দিয়েছে, তাহলে এসিএম কত হবে? করা যেতে পারে। হানিয়াম, তুই একটা তো ভুল করে উত্তর দিতে পারিস। যে পাইলা তো ফোন তো আসছে কেন হয়তো? নবান্নটা বানাতে হয়তো ফোন আসছে। কত এসছে বল? চুপ করে গেলে হঠাৎ করে কি ব্যাপার? কোথা থেকে আসে? তিনটে বল দিয়েছে আমাকে, বল এফ সমান কি হয় বল? এম এ। তাহলে এটাকে লিখবি M × ACM, লেখা যায় কিনা? মোট ভর কত নিয়ে নেবো? টোটাল ভরটা, এই তিনটে বস্তু। তাহলে মোট এফ কত, তিনটেকে যোগ করে দিবি। তিনটে বল যোগ করে দে ভেক্টরে, তাহলে মোট বল চলে এলো।
মোট ভর কত হবে? 3 দিয়ে 5 একে 6, 5 দিয়ে ভাগ করে দিবি, এসিএম বেরিয়ে যাবে। সবকিছু বলে দেওয়ার পর এটা সহজ ছিল। সহজ ব্যাপারটা কিন্তু ভাবতে হবে, মুশকিল তো এটাই। আর 3টে ভরকে যখন বলকে যোগ করে দেবো তখন একটা বিন্দুই চলে আসবে। কি ছিল? ক্রিয়া করেছিলি? এই পরেরটা বল, এটা জিজ্ঞেস করতে ভুলে গেলাম। বেসিক্যালি মড ভ্যালু বসিয়ে দিয়েছি। 11 রেখে দিতে পারিস। এটার মড ভ্যালু √14 হবে। সময় তো এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তোর আসো এটার মান √14 কি করে আসে? এই যে আমি এখানটা লিখেছি, এইটার জায়গায় লিখলাম √14 কি করে এসছে? খালি শুধু হ্যাঁ স্যার, কোন দিন খুন করে জেলে চলে যাবো বুঝতে পারবি। মানে মান কোথা থেকে বলাচ্ছি তুই, সবে হ্যাঁ স্যার, এইটা বলতে পারছিস না, কি করে বের করবে? আমি উত্তরে বলে দিচ্ছি, √14 কি করে হবে? p² + p²। এত সময় লাগছে কেন? ঠিক আছে, তুই প্রথমে যোগ করে বসালি নাকি বল দেখি, না ঘাবড়ে গেছিস? এবারে এমনি অঙ্ক করবো। হ্যাঁ, এটা গরম লাগছে। হ্যাঁ, শেষ অঙ্ক বলতে হলে ছুটি দিয়ে দেবো। আবার অফার চালু। তাহলে তুই এই অফারটাই নে। আর এর একটা কোশ্চেন দিলাম, তাই নিউটনের তো ব্লকের প্রবলেম প্রচুর করেছি। দেখ অফারে কিন্তু আমি কঠিন কোশ্চেন কোনোদিনই দিই না, ঠিক আছে? অফারে কঠিন কোশ্চেন কোনোদিনই দিই না। দেখ এটা 2 কেজি আছে, এটা 3 কেজি আছে, ওকে? তাহলে বলেছে এর এসিএম কত হবে, দেখ বুঝতে পারলি? দেখি শেষে অফারের কোশ্চেন সবসময় সোজাই হয়, শুধু স্বাধীনের উপর বিশ্বাস রেখে দিই। ঠিক আছে, ঠিক আছে অয়ন কি করে, ওই ব্লকের প্রবলেম নাকি মাস্টার হয়ে গেছে। ইকুইলিব্রিয়ামে থাকলে কি করে এসিএম আসবে? এটা ইকুইলিব্রিয়ামে থাকা সম্ভব? 2 কেজি আর 3 কেজি আছে। এই পুরো সিস্টেমটা মুভ করবে না, সংস্থা বলতে এইটার এইটার এসিএম বল, এটা তো মুভ করবে। তাহলে একটা জিনিস বুঝে নেয়, এই ব্লকের প্রবলেম সব চ্যাপ্টারে আসবে। এবার দেখ নিউটনে করিয়েছি, কার্যে এসে সেখানে কার্যের মান বের করেছি। তাহলে করবি মাইনাস, করবি মাইনাস, কারণ কি বল? ঠিক আছে, অত ফিজিক্স ফিজিক্স বুঝি আমার উত্তর দেবে না। তুই ত্বরণের মান বের কর, তুই তো ত্বরণ বের করে দিস। তোকে তো বলেছে এসিএম কত, ভর কেন্দ্রের ত্বরণ কত। তোকে মাইনাস করে 2 মিটার/সেকেন্ড করে না, আর তুই আগে ত্বরণ বের কর, তারপরে তো মাইনাস কর।
কি মাইনাস করলে আমাকে একবার বোঝা, এফ গুলোকে মাইনাস করলে ওটা তো ত্বরণ বের করে, ওটা এসিএম বেরিয়েছে, আগে আমাকে বল। 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, ভর কেন্দ্রের ত্বরণ তো যা ত্বরণ বেরোবে তার থেকে কম হবে। ত্বরণ যদি 2 হয়, ভর কেন্দ্রের ত্বরণ 2 এর থেকে কম হবে। আচ্ছা, ত্বরণের মান 2 সবার বেরিয়েছে কিনা, এটা যদি কারুর না আসে তাহলে আপাতত ফার্স্ট সেমিস্টার আসা ছেড়ে দিবি, ঠিক আছে? পরিষ্কার কথা, লজ্জার কিছু নেই। এটা কত আসবে? সিজি মানে বহুবার বলেছি, তাও আমি থেকে বলছি, বাই 5, তার কত, জি বাই 5, তাই তো? এটাকে 2 বলছি, এটা বের করে দিয়ে এসিএম বলছি, এটা তো ত্বরণ গেল। এবার তুই ভেবে দেখ, এ যদি ওপরে ওঠে, এ কি হচ্ছে, নিচে নামছে, তাহলে ফর্মটা কি হবে, m1a1 মাইনাস m2a2 বাই m1 প্লাস m2। a1 আর a2 দুটোরই ভ্যালু কত বসাবি, জি বাই 5। এটাকে 2 লিখে দে নাও, 2টা বসা। তাহলে এটা কত হবে, প্রথম একটা কত, 2 ইন্টু 2 কত, 4, মাইনাস 3 ইন্টু 2 কত হবে, 6, ডিভাইডেড বাই, মাইনাস আসতে পারে প্লাস, এটা কত, -2/5 কেন হয়েছে, কারণ ভর কেন্দ্রের ত্বরণ কোন দিকে যাবে, আমি কোনটাকে প্লাস ধরেছি, এটা প্লাস ধরেছি, ভর কেন্দ্রের ত্বরণ নিচের দিকে হচ্ছে। উল্টো বিয়োগটা তুই যদি করতি, যে 6 - 4 প্লাসে আসছে, ভর কেন্দ্রটা হচ্ছে 2/5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে নিচের দিকে গতি। ঠিক থেকে বোঝা গেছে না, যায়নি? 12 কি করে চলে এসেছিল এবার একটু বোঝা, আবার যোগ করে দিলি, যোগ করলে তো 12 হচ্ছে না, বেশি ক্যালকুলেশন করে বলি। একই দিক মানে দুটো একই দিকে, সে বিপরীত যাই হোক, দুটো একই দিকে গেলে প্লাস, দুটো দিকে গেলে মাইনাস, এটাই তো হওয়া উচিত। হয়, বোঝা গেল না, যায়নি? তোর কত বেরিয়েছিল, 50 নাকি কত, কত, 2? তুই এত ভাবিস কেন, ও সবই ভেবে ফেলে বেশি, না এই বন্ধই থাকবে। 12টা শনিবার ছুটতে হবে, 12টা শনিবার মানে 3 মাস।